আমরা হরপ্পা সভ্যতা বলেও আর কি জেনে থাকি। তো এর সময়সীমাটা দেখো এখানে একটা উল্লেখ করা রয়েছে ২৫০০ বিসি থেকে ১৬৫০। এইবার এই যে হরপ্পা সভ্যতা এটা শুরু করার আগে তোমাকে একটু কিছু জিনিস বুঝতে হবে। সেটা কিরকম? এই যে প্রাচীন ভারতের যে ইতিহাস আমরা যে পড়ছি, এই যে সিন্ধু সভ্যতার কাহিনী আমরা পড়ছি এগুলো মূলত কিসের উপর ভিত্তি করে? আর্কিওলজিক্যাল এভিডেন্স অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে এই ইতিহাসগুলো আমরা পড়ছি। সিন্ধু সভ্যতার মানুষরা তারা লিপির ব্যবহার আর কি তারা করেছিল বা লিপির ব্যবহার তারা জানতো। কিন্তু সেই লিপিগুলোকে আজ পর্যন্ত আমরা পঠোদ্ধার করে উঠতে পারিনি। যার ফলে সেই লিপির বিষয়বস্তু কি সেটা আজও আমাদের কাছে অজানা। মূলত তারা পিক্টোগ্রাফিক আ যে ইনস্ক্রিপশন যেটাকে বলে অর্থাৎ ছবি ভিত্তিক লিপি তারা আর কি তারা সেটাকে করত বা সেটাকে তারা আর কি ড্র করত। ছবি লিখত এবং তার পাশে লিখত কিছু। তো ছবির যে ছবিগুলো তারা আঁকতো, সেগুলো প্রায় আমাদের কাছে অস্পষ্ট। প্রত্যেকটা যে আমরা আজ পর্যন্ত বুঝে উঠতে পেরেছি এরকম নয়। ছবির যে বিষয়বস্তু সেটাও অনেকটাই আমাদের কাছে অজানা। কিছু, কিছু ক্ষেত্রে হয়তো সেটা বোধগম্য হয়েছে। সেগুলো আমরা নিজেদের মতো করে ইতিহাসে আর কি লিখেছি। এবং তার সাথে, সাথে ওই ছবির পাশে যে লেখাগুলো ছিল সেগুলো কিন্তু আজ পর্যন্ত আমরা পঠোদ্ধার করে উঠতে পারিনি। যার ফলে এই সিন্ধু সভ্যতা যেটা আমরা পড়ে থাকি, ভারতের যে প্রাচীন ইতিহাস তার আ একটা অংশ এই সিন্ধু সভ্যতা। তো এই সভ্যতা সম্পর্কিত যে বিবরণ আমাদের কাছে রয়েছে পুরোটাই কিন্তু অনুমান ভিত্তিক। অনুমান ভিত্তিক মানে আর্কিওলজিক্যাল এভিডেন্স অর্থাৎ প্রত্নতাত্ত্বিক উপাদান আর কি যেভাবে সেটাকে খনন কার্য করে পাওয়া গেছে, যে অবস্থায় সেটাকে খনন করা হয়েছে তার উপর ভিত্তি করেই কিন্তু প্রাচীন ভারতে এই আর কি যে ইতিহাসটা রয়েছে সেটাকে লেখা হয়েছে। ফর এক্সাম্পল আমি যদি বলি ধরো তোমার আ যেভাবে আর কি খনন করে পাওয়া গেছে। যেমন কি হয়েছে তোমার সিন্ধু সভ্যতার কিছু, কিছু এমন জায়গা ছিল যেমন মহেঞ্জোদারো তোমরা পড়েছো। সিন্ধু সভ্যতার আর কি ক্যাপিটাল বলা হতো। তো মহেঞ্জোদারোতে প্রচুর কি হয়েছে তোমার আর কি ডেড বডিস পাওয়া গেছে। তোমরা ছোটবেলায় পড়েছো মহেঞ্জোদারোকে বলা হতো মহেঞ্জোদারো কথাটির অর্থ হচ্ছে মৃতের স্তূপ। প্রচুর আর কি, কি পাওয়া গেছে তোমার মৃতদেহ বলতে কঙ্কাল আর কি সারিবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। এবং এই যে কঙ্কালগুলো যে পাওয়া গেছে বেশিরভাগ কঙ্কালেরই আর কি যে স্কেলিটন অর্থাৎ যে মাথার যে খুলি রয়েছে তার পেছনে ভারী একটা অস্ত্রের আঘাত রয়েছে। স্বাভাবিকভাবে এখান থেকে একটা অ্যাজাম্পশন মানে কি আদতে কি ঘটেছিল সেটা তো বুঝতে পারা খুব মুশকিল। তো এখান থেকে একটা অনুমান করা হয় যে হয়তো আ যে এই যে সিন্ধু সভ্যতার যে বাসিন্দারা ছিল তারা ছিল অনার্য। পরবর্তীকালে আর্যরা ভারতে আক্রমণ করেছিল, ভারতীয় উপমহাদেশে তারা প্রবেশ করেছিল। এবং হয়তো অনার্য এবং আর্যদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয়েছিল, কোনো লড়াই হয়েছিল। এবং সেই লড়াইয়ে হয়তো অনার্যরা আর্যদের সাথে পেরে ওঠেনি এবং সেই আর্যদের দ্বারাই হয়তো কোনো ভারী বস্তুর দ্বারা আরকি কি করা হয়েছিল তাদেরকে আঘাত করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল। তো এই যে মৃত দেহগুলো পাওয়া গেছে এবং তাদের যে স্কেলিটন অর্থাৎ কঙ্কালের আরকি পেছনে মানে মাথার খুলির পেছনে যে ভারী অস্ত্রের ছিল, সেখান থেকে কিন্তু এই অনুমানই কি করা যেতে পারে আমরা আরকি এই অনুমানটাকেই আমরা বুঝতে পারি যে এইটাই হয়তো মেবি হয়ে থাকতে পারে। এছাড়া এরকম কি আছে এরকম হরপ্পাতে এই সিন্ধু সভ্যতার মানুষরা তারা মৃতদেহকে কবর দিত। এরকম অনেক কবর কোথায় পাওয়া গেছে? হরপ্পাতে পাওয়া গেছে। হরপ্পাতে এরকম যখন খনন কার্য করে দেখা যাচ্ছে অনেক তোমার এরকম কবর কি হয়েছে আবিষ্কৃত হয়েছে। এবং অদ্ভুতভাবে এই কবরগুলোর আর কি যদি তুমি দেখো মানে উপস্থিতি যদি দেখো অদ্ভুত রকম। যেমন কিছু, কিছু ক্ষেত্রে তোমার ডাবল বিউরিয়াল পাওয়া গেছে। অর্থাৎ একই সাথে ২ টো মৃতদেহ একসাথে অবস্থান পাওয়া গেছে। এবার ২ টো মৃতদেহ একসাথে কবর দেওয়ার কি রীতি সেটা নিয়ে অনেকেই আর কি যারা ঐতিহাসিক রয়েছে তারা দ্বন্দ্বে। মানে তারা বুঝতে পারছে না যে কি হতে পারে। তো স্বাভাবিকভাবে এখান থেকে হয়তো একটা চিন্তাভাবনা এরকম হতে পারে ঐতিহাসিকরা মনে করল যে হয়তো যে ডাবল বিউরিয়াল অর্থাৎ যে ২ টো স্কেলিটন একসাথে একটা কবর বা একটা কফিন থেকে উদ্ধার করা হচ্ছে। এর কারণ কি হতে পারে? এর কারণ হয়তো সেই সময় সতীপ্রথা ছিল। হতেই পারে। সতীপ্রথা ছিল। তো সতীপ্রথার ক্ষেত্রে কি হতো? যে হাসব্যান্ড আর কি স্বামী মারা গেলে যে স্ত্রী রয়েছে তাকেও হয়তো কি করা হতো? কবরস্থ করা হতো। তাহলে হয়তো সতীপ্রথা ছিল। এটা একটা তত্ত্ব হতে পারে। পরবর্তীকালে অন্যান্য ঐতিহাসিকরা বলল, "কেন এই তত্ত্ব কেন?" এমনও তো হতে পারে যে যারা সমাজে অবৈধ প্রেমে অর্থাৎ illicit affair যেটাকে বলে, অবৈধ প্রেমে যারা লিপ্ত হতো, তাদেরকে কি করা হতো? প্রেমিক-প্রেমিকা দুজনকেই শাস্তি দেওয়া হতো এবং হয়তো তাদেরও কি করা হতো? বিউরিয়াল করা হতো, তাদেরও কবর দেওয়া হতো। অনুমান সাপেক্ষে। আদতে কি ঘটতো সেটা আমাদের জানা নেই এবং আ পুরো জিনিসটাই হচ্ছে অনুমান সাপেক্ষ। তবে সবচেয়ে গৃহীত থিওরি কি হয়তো সতীদাহ প্রথা। মানে সতীদাহ মানে দাহ করানো বাট সতী প্রথা হয়তো প্রিভেইল ছিল যে স্বামী মারা গেলে হয়তো ওয়াইফ কেও কি করা হতো? কবরস্থ করা হতো। এরকম
বা যেটা আমি বললাম অনেক ঐতিহাসিক কিছু ঐতিহাসিক মনে করে যে হয়তো এরকম অবৈধ প্রেমের শাস্তি হিসেবে তাদেরকে একসাথে কবর দেওয়া হতো। এবার ঘটনা আসল কি ঘটনা বলি সেটা বুঝে পাওয়াটা খুব মুশকিল। আবার ধরো কিছু স্থানে কি পাওয়া গেছে হরপ্পা সভ্যতারই মূলত হরপ্পায় আরকি যে মৃতদেহগুলো পাওয়া গেছে তার পাশে কি পাওয়া গেছে আরকি আ প্রয়োজনীয় যে জিনিসপত্র মানে এমন কিছু ডেড বডিজ এর স্কেলিটন পাওয়া গেছে তার পাশে যে ইউটেন্সিলস থাকে, ইউটেন্সিল মানে হচ্ছে যে ব্যবহারযোগ্য যে জিনিসপত্র, ব্যবহারযোগ্য জিনিসপত্র বলতে তোমার আ হাঁড়ি, বাসন কড়া এইগুলো আরকি পাওয়া গেছে। কি বলে বুঝছো? তাহলে বোঝা গেল হয়তো যিনি মারা গেছেন তিনি হয়তো মানে গৃহস্থালির যে জিনিসপত্র সেটাকে তিনি সঞ্চয় করেছেন। এরকম হতে পারে। আবার কিছু স্থানে কি পাওয়া গেছে? আবার কিছু স্থানে দেখা যাচ্ছে যে মৃতদেহ পাওয়া গেছে তার সামনে তোমার সোনা রূপার আরকি কি পাওয়া গেছে তোমার সোনা রূপা ইত্যাদি আলংকারিক বস্তু পাওয়া গেছে। তো এখান থেকে একটা ধারণা হতে পারে যে হয়তো যে ব্যক্তি মারা গেছেন মানে যে মানুষটি মারা গেছেন তিনি হয়তো সোনা, রূপা এগুলো বা অলংকার জাতীয় যে জিনিসগুলো রয়েছে যেগুলো তারা পরিধান করত, তার আরকি নিদর্শন পাওয়া গেছে। তাহলে হয়তো সেই ব্যক্তি যিনি মারা গেছেন তিনি হয়তো অলংকারের প্রতি তার বিশেষ কোনো দুর্বলতা ছিল এবং তার মৃত্যু যাওয়ার পর হয়তো সেগুলোকে তার ডেড বডির সাথে সমাধিস্থ করা হয়েছে বা কবরস্থ করা হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে সাধারণত কি হয়? সাধারণত আমাদের একটা আরকি কনজাম্পশন রয়েছে, একটা অ্যাজাম্পশন রয়েছে যে অলংকার যেটা রয়েছে সেটা মহিলারা পড়ে। মানে অলংকার অ্যাকচুয়ালি মহিলাদেরই আরকি ভূষণ, মহিলারই পড়ে। তো এখান থেকে এই যে ডেড বডিজ এর সাথে যে অলংকারগুলো পাওয়া গেছে, এখান থেকে তোমার মনে হতেই পারে যে হয়তো যে ডেড বডিজ গুলো পাওয়া গেছে এবং তার পাশে ওই মূল্যবান অলংকারগুলো পাওয়া গেছে সেটা হয়তো কোনো মহিলার বা নারীর কোনো ডেড বডিজ হতে পারে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে সিন্ধু সভ্যতার মানুষরা নারী পুরুষ নির্বিশেষে তারা কিন্তু কি করত? অলংকার পরত। অর্থাৎ যে ডেড বডিজ টা পাওয়া গেছে এবং তারপর তার পাশে যে অলংকারগুলো পাওয়া গেছে, সোনা, রূপো এবং সেই সময়কার যে মূল্যবান আরকি পাথর ব্যবহার হতো সেগুলো সম্পূর্ণ। তাহলে সেখান থেকে কিন্তু তুমি কখনোই এটা নির্ধারণ করতে পারছো না যে ডেড বডিজ টা কি তোমার পুরুষ বা নারী। ঠিক আছে? তাহলে পুরো জিনিসটাই কি হয়েছে? ধোঁয়াশার মধ্যে রয়েছে। পুরো জিনিসটাই ধোঁয়াশার মধ্যে রয়েছে। যে ইতিহাস আমরা পড়ি পুরোটাই হচ্ছে কি অনুমান ভিত্তিক, প্রত্নতাত্ত্বিক উপাদানের উপর ভিত্তি করে সিন্ধু সভ্যতার ইতিহাস রচিত হয়েছে এবং যদি কখনো যে লিপি আরকি যেটা আমরা আজ পর্যন্ত পটোদ্ধার করে উঠতে পারিনি, যদি কখনো সেটা পটোদ্ধার করা সম্ভব হয়, তাহলে যে ইতিহাস আমরা ছোটবেলা থেকে হয়তো পড়ে আসছি, তার হয়তো অনেক পরিবর্তন আমরা আগামী দিনে দেখতে হতে পারে আমাদের। ঠিক আছে? বোঝা গেছে সবার? বলো সবাই শুনতে পাচ্ছ তো? কোনো সমস্যা নেই? যেটুখানি আলোচনাটা শুরু করলাম এটা সবার বোঝা গেছে বা শুনতে পাচ্ছ একটু জানাবে। হ্যাঁ স্যার, বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার। ওকে, ভেরি নাইস। চলো এগিয়ে যাচ্ছি। যেখানে যদি কারো ডাউট থাকে তাহলে একটু জিজ্ঞেস করুন। ওকে? দেখো, এই যে সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ডটা তোমরা দেখবে অনেক জায়গায় এটা কত দেওয়া থাকে? এটা ১৭৫০ বিসি দেওয়া থাকে। দেখবে ২৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৭৫০ বিসি এরকম দেওয়া আছে। ঠিক আছে? এবার আমি এখানে তো ১৬৫০ দেওয়া রয়েছে স্যার। তো এইটা তোমাকে মাথায় রাখতে হবে। একটা সভ্যতা আরকি যে সময়কাল সেটা কিন্তু অনেকটা লম্বা হয়। মানে কোন সভ্যতা একদিনে তো তৈরি হয় না, একদিনে সেটার সমাপ্তিকরণও ঘটে না। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তাহলে এই যে সিন্ধু সভ্যতা যেটা আমরা পড়ছি বা ইন্দাস ভ্যালি সভ্যতা, এটার যে আরকি টাইমিংটা এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ছিল। মানে যেমন ধরো একজন মানুষের কি থাকে? একজন মানুষ একদম যখন সে সদ্যোজাত থাকে, তারপর সে ধীরে একটা সময় কৈশোর হয়, তারপর সে বালক হয়, মানে বালক তারপর কৈশোর জীবন পেরিয়ে তারপর সে একটা সময় ম্যাচিউর লাইফ এ যায়। ঠিক তেমনি একটা সভ্যতাও যখন কি হয়? যখন সেটা আরকি আ মানে সবেমাত্র তার আরকি যে প্রাথমিক ফেজ একটা থাকে, তারপর ধীরে সেটা বিকশিত হয়। তারপর সেটা ম্যাচিউর বা পরিণত পর্যায়ে থাকে। তারপর পরিণত পর্যায়ের পরবর্তী পর্যায়ে থাকে। এবং পরবর্তী সময়ে তার আরকি শেষ পর্যায়ে থাকে। ডিক্লাইনেশন ফেজ যেটাকে বলা হয়। তো সিন্ধু সভ্যতার এই যে সময়কালটা আমরা পড়ি অর্থাৎ ২৫০০ বিসি থেকে ১৭৫০ বা ১৬৫০ এই যে সময়কালটা আমরা পড়ি, এটা মূলত কি? এটা হচ্ছে মূলত তোমার সিন্ধু সভ্যতার কি? সিন্ধু সভ্যতার সবচেয়ে বিকশিত পর্যায়। ম্যাচিউর ফেজ যেটাকে বলে। সবচেয়ে বিকশিত পর্যায় অর্থাৎ এই সময়ের বেশিরভাগ তথ্য আমাদের কাছে রয়েছে। অর্থাৎ এর আগেরও পর্যায় ছিল। যেমন আমি যদি বলি সিন্ধু সভ্যতার আগে তোমরা ইতিহাসে পড়ে থাকবে যে একটা সভ্যতার নাম তোমরা পেয়েছো যার নাম ছিল মেহেরগড় সভ্যতা। মনে আছে? মেহেরগড়। সবাই দেখতে পাচ্ছ? দাঁড়াও একটু থিকনেসটা বাড়িয়ে দিই।
দেখো, মেহেরগড় সিভিলাইজেশন তোমরা ছোটবেলা পড়েছো, এই সভ্যতাটা সম্পর্কে জেনেছো যে ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? মেহেরগড় সভ্যতা, এইটুকুনি লেখা থাকতো। এবং তার সময়কাল প্রায় 2700 বিসি। বিসি মানে বিফোর ক্রাইস্ট। এখানে দেখো সিন্ধু সভ্যতা, তার সময়কাল আমরা লিখছি 2500 বিসি থেকে। অর্থাৎ প্রাথমিকভাবে আর কি যারা ঐতিহাসিকরা ছিল তারা যখন আর কি মেহেরগড় সভ্যতা খুঁজে পেল, বোলান ডিস্ট্রিক্ট, পাকিস্তানের যে বোলান ডিস্ট্রিক্ট আছে সেখানে খুঁজে পেল, এবং তার কার্বন আর কি যেটাকে ডেটিং বলে C14, ঠিক আছে, কার্বন ডেটিং, এটাকে C14 বলে। কার্বনের তো অনেক অ্যালোট্রপি আছে, তার মধ্যে একটা হচ্ছে C14, এবং এই C14 কার্বন ডেটিং এর মাধ্যমে যে আর্কিওলজিক্যাল যে এভিডেন্স গুলো পাওয়া যায় তার আর কি বয়স সীমা নির্ধারণ করা হয়। তো মেহেরগড় সভ্যতা, যেটা এক্ষুনি বললাম যে পাকিস্তানের আর কি বোলান ভ্যালি বলে একটি জায়গা আছে, সেখানে এটাকে আর কি খনন কার্য করে পাওয়া গেছিল, ঠিক আছে। 1974 সালে এটাকে খনন কার্য করে পাওয়া যায়, এবং যখন এটা পাওয়া গেল, মেহেরগড় সভ্যতা সম্পর্কে মানুষ জানতে পারলো, তখন আর কি এর টাইম পিরিয়ডটা যখন কার্বন ডেটিং এর মাধ্যমে দেখা যাচ্ছে 2700 বিসি। তার মানে এটা সিন্ধু সভ্যতার আগের সভ্যতা, সিন্ধু সভ্যতা আগে বিকশিত হয়েছিল। প্রাথমিকভাবে ঐতিহাসিকরা মনে করলো যে এটা কোনো একটা হয়তো আলাদা সভ্যতা হবে, যেটা সিন্ধু সভ্যতার আগে বিকশিত হয়েছিল। কিন্তু পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে মোটামুটি সব আর কি ঐতিহাসিকরাই একমত হয়েছে যে না, মেহেরগড় সভ্যতা কোনো আলাদা সভ্যতা নয়, এটা আসলে সিন্ধু সভ্যতার প্রাথমিক পর্যায়। ওই যে যেটা বললাম, কোন সভ্যতা কি হয়, কোন সময় খুব মানে একটা সময় তো এর প্রাথমিক পর্যায়ে থাকে, যখন এটা সবেমাত্র আর কি শুরু হচ্ছে। তাহলে এই যে সিন্ধু সভ্যতা, এর প্রাথমিক পর্যায়ে হচ্ছে মেহেরগড় সভ্যতা, এবং যার সময়কাল কিন্তু 2700 বিসি, এই সময়টা, ঠিক আছে, 2700 খ্রিস্টপূর্বাব্দ। কিন্তু এই মেহেরগড় সভ্যতা সম্পর্কে আমাদের কাছে বিশেষ কিছু ইনফরমেশন নেই। তার কারণ মেহেরগড় সভ্যতার সম্পর্কে প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের কাছে সে অর্থে নেই। তুমি মনে করে দেখো মেহেরগড় সম্পর্কে তুমি কি পড়েছো। মেহেরগড় সভ্যতা তুমি পড়েছো এটি ভারতের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, 2700 খ্রিস্টপূর্বাব্দে এর আর কি সূত্রপাত হয়েছিল। এই সভ্যতায় আমরা প্রথম চাষের নিদর্শন পাই, অর্থাৎ এগ্রিকালচার, চাষ করার নিদর্শন প্রথম আমরা এখানে পেয়েছিলাম। এই সভ্যতা আর কি যে আর কি এই সভ্যতা, এই সম্পর্কে আর আর বিশেষ কিছু তথ্য তোমার কাছে নেই, ঠিক আছে। এই অবধিই থাকে মূলত। এর প্রধান কারণ হচ্ছে এই সভ্যতার সম্পর্কে আমাদের কাছে প্রত্নতাত্ত্বিক উপাদান নেই। কিন্তু এই যে সিন্ধু সভ্যতা, দেখো সিন্ধু সভ্যতার সম্পর্কে আমরা অনেক কিছু পড়েছি। তার কারণ সিন্ধু সভ্যতায় যে বললাম, এর সময়কাল যেটা ছিল 2500 থেকে প্রায় 1750, এই যে সময়কালটা ছিল, এটা ছিল এই সভ্যতার আর কি, এই যে সিন্ধু বা হরপ্পা সভ্যতার সবচেয়ে আর কি বিকশিত পর্যায়। এবং স্বাভাবিকভাবে এই সভ্যতার এই সময়ের সম্পর্কিত প্রচুর আর কি প্রত্নতাত্ত্বিক উপাদান আমাদের হাতে রয়েছে, আমরা পেয়েছি। এখনো খনন কার্য করে প্রচুর আর কি তত্ত্ব এই সময়কালে আমরা বের করে আনছি। তো সুতরাং এই ইতিহাসটাকে আমরা ভালো করে পড়ে থাকি। এই যে বিকশিত পর্যায়ে সিন্ধু সভ্যতার যে ইতিহাস ছিল সেটার সম্পর্কে আমরা আরো বেশি করে পড়ি। ঠিক আছে? তো এইভাবে ব্যাপারটা হচ্ছে ইতিহাস। দেখো এখানে লিখে দিয়েছি, এই যে তোমার এই যে সিন্ধু সভ্যতার দেখো আর্লি ফেজ অফ হরপ্পা সিভিলাইজেশন, আর্লি ফেজ অফ সিন্ধু সভ্যতা বা হরপ্পা সিভিলাইজেশন ছিল হরপ্পা, সেই সময়কার উদাহরণ হচ্ছে মেহেরগড়। তারপর হরপ্পা সভ্যতা যখন ম্যাচুরিটি ফেজ আসলো, সবচেয়ে আর কি পরিণত পর্যায়ে, সেই সময় সবচেয়ে উন্নত শহরগুলো ছিল কি আমরি, এছাড়া হরপ্পা, হরপ্পা শহর যেটা ছিল হরপ্পা, মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার যে ম্যাচুরিটি ফেজ অর্থাৎ পরিণত অবস্থা ছিল, সেই সময় সবচেয়ে পরিণত আর কি যে শহরগুলো আমরা পাই, এই যে সিন্ধু সভ্যতা আমরা পড়ছি, এটা কিন্তু একটি শহরের সভ্যতা। তার কারণ এই যে সভ্যতাটা, এইটি তার নগর পরিকল্পনা এবং তার আর কি যে ড্রেনেজ সিস্টেম যেটাকে বলে, মানে উন্নত মানের জল নিকাশি ব্যবস্থা, এটার জন্য কিন্তু পৃথিবী জোড়া খ্যাতি ছিল। মানে এই সিন্ধু সভ্যতার সমকালীন যে কটা সভ্যতা ছিল, মানে তুমি যদি বলো যেমন মানে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সমকালীন কি কি সভ্যতা ছিল, এগুলো আমরা পরে পড়ছি। মিশরীয় সভ্যতা ছিল, সুমেরীয় সভ্যতা ছিল, ঠিক আছে, চাইনিজ আর কি বা চৈনিক সভ্যতা ছিল। তো এই টাইপের যে সভ্যতাগুলো ছিল, বা মেসোপটেমিয়ান সভ্যতা ছিল, এই যে যে কটা আর কি কন্টেম্পোরারি বা সমসাময়িক যে কটা সভ্যতা ছিল, তাদের থেকে কিন্তু বহুগুণ বড় ছিল। আয়তনগতভাবে দেখতে গেলে সবচেয়ে বৃহত্তম সিভিলাইজেশন ছিল এইটা, সিন্ধু সভ্যতা। এবং যে নগর পরিকল্পনা, ঠিক আছে, এবং যে একটা শহরে পরিকল্পনা যেটাকে বলে আরবানাইজড যে প্ল্যানিং, সেটাতেও কিন্তু বাকি যে সভ্যতাগুলো ছিল তার থেকে অনেক এগিয়ে ছিল। এই সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা ছিল একটি তোমার আর কি নগর আর কি নগর আর কি পরিকল্পনা, মানে নগর কেন্দ্রিক সভ্যতা। তার কারণ এর যে নগর পরিকল্পনা যেগুলো ছিল, এবং তার সাথে সাথে যেটা আমি বললাম উন্নত মানের নিকাশি ব্যবস্থা, এই দুটো কিন্তু এদের ইউনিক ফিচার্স ছিল। এটা পরীক্ষায় দেয়
যে সিন্ধু সভ্যতার প্রধান দুটো বৈশিষ্ট্য কি ছিল। তো সিন্ধু সভ্যতার প্রধান দুটো বৈশিষ্ট্য ছিল, এটি একটি নগরকেন্দ্রিক সভ্যতা ছিল, অর্থাৎ নগর পরিকল্পনাটা কিন্তু এদের আর কি অনন্য ছিল। আর তার সাথে ছিল উন্নত মানের জল নিকাশি ব্যবস্থা। এই দুটো ছিল সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য, এবং সমসাময়িক কোনো সভ্যতায় কিন্তু এত উন্নত মানের আর কি ব্যবস্থাপনা আমরা দেখতে পাই না। ঠিক আছে? এরপর দেখো ম্যাচুরিটি ফেজ, ম্যাচুরিটি ফেজের পর পরিণত পর্যায়, তারপর দেখো লেটার ম্যাচুরিটি ফেজ, অর্থাৎ পরিণত পর্যায়ে পরবর্তী আর কি সময় আসছিল। দেখো লেখা রয়েছে হারাপ্পান লেটার ম্যাচুরিটি ফেজ, তার উদাহরণ হচ্ছে কালীবাঙ্গান। অর্থাৎ এই যে ম্যাচুরিটি ফেজ, হারাপ্পা, মহেঞ্জোদারো, আম্রি, এর পরবর্তী যে পর্যায়টা লেটার ম্যাচুরিটি ফেজে সবচেয়ে উন্নত মানের যে তোমার যে শহর ছিল, এগুলো সব শহর, মেহেরগড়, এটা একটু শহরই পরিকল্পনা। এখানেও আদতে মেহেরগড় সম্পর্কে আমরা অনেক কিছু মানে খুব বেশি ইনফরমেশন নেই, কিন্তু মেহেরগড়ের আর কি যে ব্যবস্থাপনা, সেটাও কিন্তু অনেকটা শহুরে সভ্যতার মতো ছিল। পরবর্তীকালে যখন ম্যাচিওর ফেজ আসতো, পরিণত পর্যায়ে আসলো, সেই সময় হরপ্পা, মহেঞ্জোদারো, আম্রি, এগুলো সব হচ্ছে পরিণত শহর, এবং এর ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনা কিন্তু ছিল যথেষ্ট আলোচনার কেন্দ্রবিন্দু। নেক্সট পরিণত আর কি যে পর্যায়, পরবর্তী পরিণত পর্যায়ের মধ্যে কালীবঙ্গান আসলো। কালীবঙ্গানও একটা খুব উন্নত মানের আর কি শহর ছিল। ঠিক আছে? এবং শেষ পর্যায়ে, অর্থাৎ যখন সিন্ধু সভ্যতা প্রায় শেষের পথে, সেই সময়ে কোন শহর সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল, তার নাম ছিল লোথা। অর্থাৎ এইগুলো দেখো সিন্ধু সভ্যতার বিভিন্ন পর্যায়, সিন্ধু সভ্যতা যে ধীরে ধীরে একদম প্রাথমিক পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে আর কি বিকশিত হয়েছিল, এবং সেই সময় কোন শহরগুলো সেই সময় খুব বিখ্যাত হয়েছিল, বা কোন শহরগুলো সম্পর্কে আমরা অধিক তথ্য আমরা পাই, তার একটা বিবরণ। অর্থাৎ সিন্ধু সভ্যতার শেষ মুহূর্তে যে শহরটি সবচেয়ে বেশি বিকশিত হয়েছিল, ডিক্লাইনেশন, বিফোর টু ডিক্লাইনেশন, মানে তার পতনের আগে, সেটা হচ্ছে কি লোথাল। ঠিক আছে? তাহলে এইগুলোকে তোমরা মাথায় রাখতে হবে। এবং মেহেরগড় সভ্যতা কিন্তু এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার মধ্যে একটি, এবং সিন্ধু সভ্যতার এটা কিন্তু প্রাথমিক পর্যায়। ওকে, বোঝা যাচ্ছে তো? আরেকবার জানাবে। হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো নেক্সট দেখো, এই যে সিন্ধু সভ্যতা, এবার এর নাম দেখো, নাম নিয়ে অনেক দ্বিধা আছে, ভালো করে বোঝো। সিন্ধু সভ্যতা, এখান থেকে কি বোঝা যাচ্ছে, মানে সিন্ধু নদীর তীরে, মানে হয়েছিল যখন সিন্ধু সভ্যতা যখন প্রাথমিকভাবে খনন কার্য হচ্ছিল। তোমরা জানো যে প্রথম আর কি স্থান সিন্ধু সভ্যতার যেটা খুঁজে পাওয়া গেছিল, সেটা ছিল কি হরপ্পা। হরপ্পা ওয়াজ দ্য ফার্স্ট এক্সকাভেটেড সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। 1921 সালে দয়ারাম সাহানি তিনি কি করেন, তিনি হরপ্পা বলে একটি সিন্ধু সভ্যতার অঞ্চল তিনি খনন কার্য করে বের করেন। এবং যার জন্য কি হয়, যেহেতু হরপ্পা আর কি সিন্ধু সভ্যতার প্রথম খনন কার্য করার স্থান ছিল, এই জন্য এটাকে সিন্ধু সভ্যতার অপর নাম হচ্ছে হরপ্পা। এই সিন্ধু সভ্যতার অপর নাম আর কি হচ্ছে তোমার তোমার হরপ্পা সভ্যতা। ঠিক আছে? হরপ্পা প্রথম ছিল যেটাকে খনন কার্য করে পাওয়া গেছিল, এই জন্য সিন্ধু সভ্যতার আরেকটি নাম হরপ্পা সভ্যতা। এইবার কেন সিন্ধু সভ্যতা বলা হয়? হরপ্পা তো বোঝা গেল স্যার, হরপ্পা প্রথম স্থান ছিল যেটাকে খনন করে পাওয়া গেছিল, এর জন্য হরপ্পা সভ্যতা বলা হয়। এই সিন্ধু সভ্যতা কেন বলা হয়? দেখো, প্রাথমিকভাবে যখন আর কি এই স্থানগুলো খুঁজে বের করা হচ্ছিল, মানে এই প্রাচীন সভ্যতার যে স্থানগুলো খুঁজে পাওয়া যাচ্ছিল, খুঁজে বের করা হচ্ছিল, তখন বেশিরভাগ অঞ্চলগুলো ছিল আধুনা পাকিস্তানে। মানে আমি এই 1920 দশকের কথা বলছি। 1920 দশকে একের পর এক এই হরপ্পা সভ্যতা 1921 সালে তোমার দয়ারাম সাহানি খনন কার্য করে বের করলেন। এগুলো সম্পর্কে সব লেখা আছে, তোমরা পাবে সবই। ঠিক আছে? তারপরে দেখবে মহেঞ্জোদারো, তার পরের বছর তোমরা জানো মহেঞ্জোদারো 1922 সালে এটাকে খনন কার্য করে পাওয়া যায়। এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যে দেখো হরপ্পা সভ্যতা লেখা রয়েছে, হরপ্পা সভ্যতা এক্সকেভেটর হচ্ছে খনন কার্য করে কে বের করেছে, দয়ারাম সাহানি 1921 সালে। ঠিক আছে? তারপরে দেখো এই যে এখানে মহেঞ্জোদারো। ঠিক আছে? তো মহেঞ্জোদারোকে কে খনন করলো? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, রাখাল দাস ব্যানার্জি 1922 সালে। তো 1920 দশকে কি হয়, একের পর এক এই যে স্থানগুলো ছিল সিন্ধু সভ্যতার, এগুলো খনন কার্য করে বের করা হয়, এবং বেশিরভাগ স্থানগুলো কিন্তু এখনকার যে পাকিস্তান রয়েছে সেই অঞ্চলে আর কি পাওয়া যায়। তখন তো অবিভক্ত ছিল স্বাভাবিকভাবে। তো পাকিস্তানের সিন্ধু নদী এবং তার যে উপনদী, অর্থাৎ সিন্ধু এবং তার যে উপনদীগুলো রয়েছে, সেই অঞ্চলে বেশিরভাগ আর কি স্থানগুলোকে খনন কার্য করে পাওয়া যায়। তাহলে স্বাভাবিকভাবে কি হয়, তাহলে স্বাভাবিকভাবে একটা চিন্তা ভাবনা এরকম দাঁড়িয়ে যায় যে, যেহেতু আমরা ইতিহাসে এরকম অনেক সভ্যতা পেয়েছিলাম যেগুলো ছিল নদী কেন্দ্রিক, যেমন ধর টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে, ছোটবেলা তোমরা পড়েছো, টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল কি মেসোপটেমিয়া সভ্যতা। নীল নদের তীরে গড়ে উঠেছিল কি মিশরীয় সভ্যতা, তাই না? হোয়াংহো নদীর তীরে আমরা পড়েছিলাম কি চৈনিক সভ্যতা। তাহলে প্রাথমিকভাবে যখন খনন কার্য করে সিন্ধু নদী এবং তার যে উপনদীগুলো যেগুলো রয়েছে,
তার আশেপাশে যখন কি পাওয়া যায়, তোমার এই শহরগুলো খুঁজে পাওয়া যায়, তখন মনে করা হয় যে হয়তো সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল। তাই এর প্রাথমিকভাবে এর নামকরণ করা হয় সিন্ধু সভ্যতা। আর যেহেতু সিন্ধু সভ্যতার প্রথম খনন কার্য করা স্থানটির নাম কি ছিল? হরপ্পা। তাই এই সিন্ধু সভ্যতার একটি অপর নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। ঠিক আছে? কিন্তু এবার সমস্যা কি হলো? যখন ইন্ডিপেন্ডেন্ট হলো, মানে আমাদের দেশ আ ভাগ হয়ে গেল, অ্যাকচুয়ালি স্বাধীনতা মানে ভাগ হয়ে গেল। আমাদের দেশে যখন পার্টিশন হলো এবং দুটো দেশ আলাদা হয়ে গেল, পাকিস্তান এবং আ আমরা ইন্ডিয়া আলাদা হয়ে গেল। এবার স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যখন দেশ ভাগ হয়ে গেল, সেই সময় যখন খনন কার্য করা হলো, দেখা যাচ্ছে বেশিরভাগ যে অঞ্চলগুলো, সেগুলো পাওয়া যেতে লাগলো কোথায়? ভারতবর্ষে। অর্থাৎ একদম প্রাথমিক পর্যায়ে যখন খনন কার্য করা হয়েছিল, বেশিরভাগ স্থান ছিল কোথায়? পাকিস্তানে। এবং কোন নদীর তীরবর্তী? সিন্ধু নদী। এজন্য এর নাম সিন্ধু সভ্যতা করা হয়। কিন্তু স্বাধীনতার পরবর্তী পর্যায়ে যখন কি করা হলো? খনন কার্য আরো জোর কদমে করা হলো, তখন বেশিরভাগ স্থান কিন্তু পাওয়া যেতে লাগলো কোথায়? ভারতবর্ষে। এবার স্বাভাবিকভাবে কি হচ্ছে? এটা নিয়ে একটা তর্ক-বিতর্ক লেগেই থাকে। এবং ভারতবর্ষের কোন অঞ্চলে? মূলত হচ্ছে তোমার উত্তর ভারত এবং মধ্য ভারত। ঠিক আছে? উত্তর ভারত এবং মধ্য ভারত অঞ্চলে কি হয়েছে তোমার? সেই অঞ্চলে বেশিরভাগ স্থান পাওয়া যেতে থাকে। এবং কোন নদী তীরবর্তী? দেখো লেখা রয়েছে এখানে। এই যে ঘারগারা, হাকরা অ্যান্ড সরস্বতী রিভার। দেখো, এটা দেখো। ঘারগারা, হাকরা অ্যান্ড সরস্বতী রিভার, এটা যেটা রয়েছে, ঠিক আছে? এই যে উত্তর ভারত এবং মধ্য ভারতের যে অঞ্চলটি রয়েছে, এই ঘারঘরা, হাকরা, সরস্বতী রিভার অঞ্চলে তীরবর্তী বেশিরভাগ অঞ্চল সিন্ধু সভ্যতার খনন কার্য করে পাওয়া গেল স্বাধীনতার পরবর্তী পর্যায়ে। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করে। যারা ভারতীয় ঐতিহাসিক তারা কি করতে শুরু করে? তারা প্রশ্ন তুলতে শুরু করে যে প্রাথমিকভাবে যদি সিন্ধু নদীর তীরে স্থানগুলো পাওয়া যায় এবং তার উপর ভিত্তি করে যদি এর নাম সিন্ধু সভ্যতা হয়, তাহলে পরবর্তীকালে কি হচ্ছে? বেশিরভাগ স্থান কোথায় পাওয়া যাচ্ছে? ভারতে পাওয়া যাচ্ছে। এবং কোন নদীর তীরে? এই যে সরস্বতী, ঘাগরা, হাকরা রিভার নদীর তীরবর্তী। তাহলে কেন এটাকে আমরা সিন্ধু সভ্যতা বলে যাব? কেন এটাকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আমরা বলব? কেন এটাকে সরস্বতী, ঘাগরা, হাকরা রিভার সিভিলাইজেশন আমরা বলবো না? এই নিয়ে কিন্তু এখনো জোর কদমে লড়াই চলে। মজার বিষয় হচ্ছে এখনো অব্দি সিন্ধু সভ্যতায় প্রায় ১৬০০ এর বেশি, ১৬০০ র বেশি সাইটস মানে অঞ্চল, SITES, সাইটস মানে অঞ্চল এখনো অব্দি খনন কার্য করে পাওয়া গেছে সিন্ধু সভ্যতা। বিভিন্ন অঞ্চল জুড়ে পাওয়া গেছে, মূলত ৩ টি দেশ জুড়ে। মানে সিন্ধু সভ্যতার অবস্থান ৩ টি দেশ জুড়ে রয়েছে, ইন্ডিয়া, পাকিস্তান আর আফগানিস্তান। এবং এর মধ্যে এই ইন্ডিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান, এই ৩ টি দেশের মধ্যে সিন্ধু সভ্যতার বিভিন্ন স্থানগুলো পাওয়া গেছে। এর মধ্যে প্রায় ৯০০ টিরও বেশি সাইট রয়েছে কোথায়? ভারতে। এটাও উল্লেখ আছে, দেখবে। এটাও উল্লেখ রয়েছে। সিন্ধু সভ্যতার যে কটা সাইট পাওয়া গেছে তার মধ্যে বেশিরভাগ স্থান হচ্ছে কোথায়? ইন্ডিয়াতে। এই যে দেখো লেখা রয়েছে। সিন্ধু সভ্যতার তারা ৩ টে কান্ট্রিজ এর মধ্যে এটার সীমানা পাওয়া গেছে। ইন্ডিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান, এই ৩ টি দেশের মধ্যে এর বিভিন্ন খোদাই করে অঞ্চল পাওয়া গেছে। এর মধ্যে কিন্তু বেশিরভাগ অঞ্চলগুলো কোথায় পাওয়া গেছে এখনো অব্দি? ইন্ডিয়াতে। দেখো লেখাই রয়েছে। More than 900 sites has been excavated in India. ঠিক আছে? ইন্ডিয়া। এবং ইন্ডিয়াতে যদি বলে কোন রাজ্যতে এখন অব্দি সবচেয়ে বেশি তোমার সিন্ধু সভ্যতার বিভিন্ন যে অঞ্চলগুলো বা সাইটগুলো পাওয়া গেছে, দ্যাট ইজ ইন গুজরাট। তাহলে এগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পোর্টেন্ট। কিরকম প্রশ্নগুলো হবে? তাহলে সিন্ধু সভ্যতা কোন ৩ টে দেশের মধ্যে ছড়িয়েছিল? ৩ টে, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। এখনো অব্দি সিন্ধু সভ্যতার সবচেয়ে বেশি অঞ্চল কোথায় উদ্ধার কার্য করে পাওয়া গেছে? ইন্ডিয়াতে। এবং ইন্ডিয়াতে কোন রাজ্যতে সবচেয়ে বেশি স্থান পাওয়া গেছে? গুজরাট। এবং তাহলে আমরা এখানে বলতেই পারি যে সিন্ধু সভ্যতায়, দেখো হরপ্পা, সিন্ধু সভ্যতাকে হরপ্পা বলা হয়, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ হরপ্পা প্রথম খনন কার্য করার স্থান ছিল, এটাকে হরপ্পা বলা যেতে পারে। কিন্তু যেহেতু পুরো সিন্ধু সভ্যতার বেশিরভাগ অংশই ভারতে, এবং ভারতে কোন নদী তীরবর্তী? সরস্বতী, ঘাগরা, হাকরা রিভার এই নদী তীরবর্তী। তাহলে সিন্ধু সভ্যতার একটা অল্টারনেটিভ নেম কি হতে পারে? সিন্ধু সভ্যতার একটা অল্টারনেটিভ নেম হতে পারে সরস্বতী, ঘাগরা, হাকরা রিভার সিভিলাইজেশন। এইভাবে কিন্তু পরীক্ষা তোমাদের দিতে পারে যে হোয়াট পসিবলি কুড বি দ্য অল্টারনেটিভ নেম অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অর্থাৎ সিন্ধু সভ্যতার একটা অল্টারনেটিভ নাম কি হতে পারে? উত্তরটা হবে কি? সরস্বতী, ঘাগরা, হাকরা রিভার সিভিলাইজেশন। ওকে, বোঝা গেছে সবাই? বলো, সবার বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি বললে বাবা? কিছু একটা বললে নাকি? ক্লিয়ারলি কি বললে? কিছু একটা বললে নাকি? কিছু সমস্যা হলো নাকি? দেখো তাহলে সিন্ধু স্যার হ্যাঁ, ওকে। সিন্ধু বলছি সভ্যতা
রাভি রাভি নদীর তীরে তাহলে কোন সভ্যতাটা, মানে রাভি নদীর তীরে কি এমন মানে হরপ্পা রাভি বাবা, রাভি হচ্ছে রাভি নদীর তীরে, মানে এই যে রাভি নদীর তীরে রয়েছে, রাভি নদী তো তোমার কিছুটা ইন্ডিয়াতে রয়েছে, কিছুটা তোমার পাকিস্তানে রয়েছে। কি বললাম বুঝেছো? পাকিস্তানি রয়েছে। এই এখানে লেখা রয়েছে, দেখো এই যে কোন নদীর তীরে কি কি রয়েছে, এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে। দেখো এই দেখো, এই যে রিভার্স সেন্ট্রিক সিটিজ। দেখো মহেঞ্জোদারো কোথায়? সিন্ধু সভ্যতা। মহেঞ্জোদারো আর চানহুদারো এই দুটোকে কি বলা হয়? টুইন সিটি বলা হয়। টুইন সিটি, দেখো টুইন সিটি, যমজ সিটি, যেমন আমরা হাওড়া আর তোমার কলকাতাকে বলি, তাহলে মহেঞ্জোদারো চানহুদারো এই দুটোই দেখো সিন্ধু সভ্যতার, সিন্ধু নদীর তীরে, এবং এটাকে টুইন সিটি বলা হয়। এই দেখো হরপ্পা, হরপ্পা যে আর কি যে স্থানটি ছিল সেটা কোথায়? এটা হচ্ছে রাভি নদীর তীরে। বুঝা যাচ্ছে? এটা পাকিস্তানি কিন্তু সব, মহেঞ্জোদারো চানহুদারো এগুলো সব, এই কোটদিজি এগুলো সব হচ্ছে কোথায়? পাকিস্তানে পাওয়া গেছে। এবং হরপ্পা যে অঞ্চলটি পাওয়া গেছে সেটা রাভি নদীর তীরে পাওয়া গেছে। এই দেখো এটা হচ্ছে ইন্ডিয়াতে কালীবাঙ্গান, কালীবাঙ্গান ঘাড়ঘাড়া, ঘাড়ঘাড়া নদী, ঠিক আছে, রাজস্থানে কালীগঙ্গা হচ্ছে রাজস্থানে। সুক্তা গেন্ডার, ঠিক আছে, সুক্তা গেন্ডার দাস্ত, দাস্ত মানে এটা এটা তোমার আফগানিস্তানে আসছে ওই অঞ্চলে। রোপার এটা হচ্ছে ভারতে, ঠিক আছে, শতদ্রু নদী, বানওয়ালি এগুলো সব ভারতে, বানওয়ালি হরিয়ানাতে। তাহলে এই যে অঞ্চলগুলো, অর্থাৎ প্রত্যেকটা যে নদী কেন্দ্রিক, দেখো প্রত্যেকটা শহর যে রয়েছে সেগুলো নদী কেন্দ্রিক, মানে যে কটা শহর আমরা পড়ছি তার বেশিরভাগটাই হচ্ছে নদী কেন্দ্রিক। তার মানে নদী কেন্দ্রিক মানে কি? মানে এইসব অঞ্চলগুলোতে, এইসব শহরগুলোতে হয়তো বারবার কি হতো? বন্যা প্রবণ ছিল, বন্যা হতো। তাহলে বন্যা হলে বারবার যদি হয়, বা বারবার যদি বন্যার প্রকোপ থেকে বাঁচতে, এরা কি করতে? এদের যে নিষ্কাশন, জল নিষ্কাশন ব্যবস্থা যেটাকে বলে, ড্রেনেজ সিস্টেম যেটাকে বলে, সেটাকে এরা কি করেছিল? খুবই উন্নততর করেছিল। বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার, এটা আমরা আলোচনা করছি, দেখো এগাতে গিয়ে আরো ক্লিয়ার হবে। বোঝা গেল বাবু যে জিজ্ঞেস করলে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। দেখো এই যে সিন্ধু সভ্যতা, তাহলে এটা একটা কি ছিল? আরবানাইজ সিভিলাইজেশন ছিল, একটা শহরের সভ্যতা ছিল। এবং এর দুটো ফিচার্স দেখো, মেন ফিচার্স কি কি ছিল? সেটা ছিল কি? আরবান প্ল্যানিং, যেটা আমরা বললাম শহরে আর কি পরিকল্পনা, শহর পরিকল্পনা, এবং ড্রেনেজ সিস্টেম মানে তোমার নিষ্কাশন ব্যবস্থা, জল নিষ্কাশন ব্যবস্থা। এই দুটো ছিল এর প্রধান বৈশিষ্ট্য। এবং দেখো ক্যাপিটাল সিটিজ, ক্যাপিটাল সিটি মানে রাজধানী। এবার তোমাকে একটা যদি জিজ্ঞেস করে যে আচ্ছা ক্যাপিটাল সিটি কি করে বোঝা যায়, মানে এরকম তো নয় যে কোথাও লেখা ছিল, তাহলে এরা কি করে বুঝতো? তোমার প্রশ্ন আসতেই পারে যে স্যার আমরা এই যে ক্যাপিটাল সিটি এখানে হারাপ্পা মহেঞ্জোদারো আমরা পড়ছি, এটা কি করে বুঝছি? আমাদের তো কোথাও এরা, এদের যে লিপি সেখানে তো আমরা পড়তে পারিনি, তাহলে আমরা কি করে বুঝছি? দেখো আমি আগেই বললাম প্রত্নতাত্ত্বিক উপাদান যেগুলো পাওয়া গেছে তার অবস্থার উপর ভিত্তি করে। আজকে যদি পশ্চিমবঙ্গের বলো সবচেয়ে উন্নত অঞ্চল কোনটা, সবচেয়ে আর কি ওয়েল প্ল্যান্ড, সবচেয়ে উন্নত অঞ্চল কোথায়, কাউকে যদি দেখাতে হয় তুমি কোথায় নিয়ে আসবে? কলকাতায় নিয়ে আসবে। স্বাভাবিকভাবে কলকাতা সব দিক থেকেই উন্নত। তাহলে কলকাতা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল। যে কোনো ক্যাপিটাল কি হয়? সবচেয়ে ডেভেলপড হয়। দেখবে কলকাতায় যদি আসো কখনো, তোমরা অনেকেই হয়তো কলকাতায় থাকো, দেখবে কলকাতার যে চওড়া রাস্তা সেটা তুমি কোথাও পাবে না। এত চওড়া রাস্তা কিন্তু কোথাও পাওয়া যায় না। যেহেতু এটা ক্যাপিটাল সিটি এবং ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে এটা কিন্তু সর্ব উন্নত, সব দিক থেকে উন্নত। তাহলে এই যে সিন্ধু সভ্যতার সবকটা শহরই কিন্তু উন্নত ছিল, কিন্তু তার তার মধ্যে সবচেয়ে উন্নত যে আর কি শহরটি ছিল তার নাম ছিল মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো, তার কারণ কি? মহেঞ্জোদারোতে কি পাওয়া গেছে? সবচেয়ে উঁচু বিল্ডিং পাওয়া গেছে। আচ্ছা কলকাতায় আসো, দেখবে সবচেয়ে উঁচু বিল্ডিং কলকাতা অবশ্যই 42, ঠিক আছে, তো সবচেয়ে উঁচু বিল্ডিং কোথায় পাবে? কলকাতায় পাবে। সবচেয়ে বড় শপিং কমপ্লেক্স কোথায় পাবে? কলকাতায় পাবে। সবচেয়ে চওড়া রাস্তা কোথায় পাবে তুমি? কলকাতায় পাবে। তার কারণ এটা হচ্ছে রাজধানী, এবং সবচেয়ে উন্নত মানের ব্যবস্থাপনা এখানেই থাকবে। তাহলে এই যে মহেঞ্জোদারো যে শহরটি ছিল, এটি ছিল সবচেয়ে উন্নততর, সবচেয়ে উন্নততম। যে কটা শহর পাওয়া গেছে সবকটাই উন্নত ছিল, হরপ্পাও উন্নত ছিল, কিন্তু মহেঞ্জোদারো যেন সব দিক থেকে উন্নত ছিল। সবচেয়ে উঁচু বিল্ডিং এখানে পাওয়া গেছে। সবচেয়ে বড় যে একটা স্নানাগার, তোমরা ছোটবেলায় পড়েছো, একটা বিশালকায় স্নানাগার পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবচেয়ে চওড়া রাস্তা, প্রায় 10 মিটার চওড়া রাস্তা। 10 মিটার মানে বুঝতে পারছো কত চওড়া? মানে অ্যাকচুয়ালি 10 মিটার নয়, এটা 7.5 মিটার, 9.75 মিটার, মানে প্রায় 10 মিটার চওড়া রাস্তা পাওয়া গেছে। কোথায়? সবচেয়ে চওড়া রাস্তা পাওয়া গেছে কোথায়? মহেঞ্জোদারোতে। তাহলে সব দিক থেকে দেখতে গেলে কি মহেঞ্জোদারো ছিল সেই যে শহরগুলো অন্যান্য ছিল তার থেকে উন্নত। তাই মনে করা হয় যে মহেঞ্জোদারো মাইট বি দা ফার্স্ট ক্যাপিটাল অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতা তার প্রথম রাজধানী বা ফার্স্ট ক্যাপিটাল, সবচেয়ে উন্নততম শহর কোনটি ছিল? মহেঞ্জোদারো। তাহলে তোমরা কিন্তু এইভাবেই পড়বে যে মহেঞ্জোদারো ছিল কি? ফার্স্ট ক্যাপিটাল, ফার্স্ট ক্যাপিটাল সবচেয়ে উন্নত। সেকেন্ড ক্যাপিটাল কি ছিল? হরপ্পা, সেকেন্ড ক্যাপিটাল। অর্থাৎ মহেঞ্জোদারোর পর সবচেয়ে উন্নত যে শহর ছিল তার নাম ছিল কিন্তু হরপ্পা।
এবং এই যে হরপ্পা এবং মহেঞ্জোদারো এদের মধ্যে ডিস্টেন্স ছিল প্রায় 483 কিমি। মানে হরপ্পা এবং মহেঞ্জোদারো এই যে দুটো সর্ব উন্নত যে শহর ছিল, যেটাকে ফার্স্ট ক্যাপিটাল এবং সেকেন্ড ক্যাপিটাল ধরা হয়, তাদের মধ্যে দূরত্বটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, প্রায় 483 কিমির মতো ছিল। ঠিক আছে। এবং যেমনটি আমি তোমাদের জানালাম এর আগে যে হরপ্পা, এটাকে সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা কেন বলা হয়, তার কারণ হরপ্পা ছিল প্রথম সাইট যেটাকে এক্সক্যাভেটেড হয়েছিল, মানে যেটাকে খনন কার্য করে পাওয়া গেছিল। দেখো উল্লেখ রয়েছে এই যে হরপ্পা ওয়াজ দ্য ফার্স্ট এক্সক্যাভেটেড সিটি, অর্থাৎ প্রথম খনন কার্য করে সিন্ধু সভ্যতা কোন অঞ্চলে আর কি খনন কার্য করে বের করা হয়েছিল। দ্য অ্যান্সার ইজ হরপ্পা। ওকে, হরপ্পা এখন কোথায়? পাঞ্জাব, দ্যাট ইজ পশ্চিম পাঞ্জাব, পাকিস্তান। ওকে, এবং দেখো লেখা রয়েছে লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ সেটেলমেন্ট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই যে হরপ্পা সিভিলাইজেশন ছিল সিন্ধু সভ্যতা, এখানে সবচেয়ে বড় কি পাওয়া যায়? জনবসতি পাওয়া যায়। বলা হয় এই যে সিন্ধু সভ্যতার যে সবচেয়ে বড় শহর যেটা আমরা বললাম যে মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোতে জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি, প্রায় 40,000-40,000-এর কাছাকাছি। অর্থাৎ সবচেয়ে বৃহত্তম যে শহরটি ছিল সিন্ধু সভ্যতা, তার নাম ছিল মহেঞ্জোদারো। এবং মনে করা হয় যে এই মহেঞ্জোদারোতে কি ছিল, তার যে জনসংখ্যা ছিল সবচেয়ে বেশি ছিল। স্বাভাবিকভাবে জনসংখ্যা বেশি ছিল বলেই এত চওড়া রাস্তাঘাট করা হয়েছিল, এবং এর জনসংখ্যা প্রায় ছিল প্রায় 40,000-এর কাছাকাছি। ঠিক আছে, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। নেক্সট, এই যে সিন্ধু সভ্যতা আমরা পড়ছি, এটা হচ্ছে কি প্রোটো হিস্টোরিক পিরিয়ডের অংশ। প্রোটো হিস্টোরিক পিরিয়ড কি? প্রোটো হিস্টোরিক পিরিয়ড আর একটা হচ্ছে প্রি হিস্টোরিক পিরিয়ড। প্রোটো হিস্টোরিক পিরিয়ড মানে হচ্ছে যখন মানুষ লিপির ব্যবহার জেনে গেছে। আমি এর আগে বেসিক ক্লাসে একদিন তোমাদের করিয়েছিলাম যে হিস্ট্রিকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি প্রি হিস্টোরিক পিরিয়ড, আর একটা হচ্ছে প্রোটো হিস্টোরিক। প্রি হিস্টোরিক পিরিয়ডে কি হচ্ছে, মানুষ লিপির ব্যবহার তখনও শেখেনি। প্রি হিস্টোরিক পিরিয়ডে মানুষ তখনও লিপির ব্যবহার শেখেনি। প্রোটো হিস্টোরিক পিরিয়ডে মানুষ লিপির ব্যবহার শিখে গেছে। ঠিক আছে, মানুষ যখন লিপির ব্যবহার শিখলো তখন থেকে যে ইতিহাস, তাকে বলা প্রোটো হিস্টোরিক পিরিয়ড। তো এই সিন্ধু সভ্যতার মানুষরা কি তোমার আর কি এরা লিপির ব্যবহার জানতো, যেটা আমি বারবার বলছি, এরা লিপির ব্যবহার জানতো, কিন্তু এখনো অবধি সেই লিপিকে আমরা পঠোদ্ধার করে উঠতে পারিনি, সেটা আলাদা বিষয়। তো এই সিন্ধু সভ্যতা যেটা ছিল সেটা প্রোটো হিস্টোরিক পিরিয়ডের অন্তর্গত, এবং এটি ছিল চ্যালকোলিথিক এজ। চ্যালকোলিথিক মানে হচ্ছে তাম্র ব্রোঞ্জের যুগ। এই সিন্ধু সভ্যতার মানুষ তারা কিন্তু লোহার ব্যবহার শেখেনি, তার কারণ বা জানতো না, তার কারণ লোহার ব্যবহার ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছিল 1000 বিসি থেকে। 1000 বিসি থেকে লোহার ব্যবহার ভারতীয় উপমহাদেশে শুরু হয়েছিল। এবং এই যে সিন্ধু সভ্যতা আমরা পড়ছি, এই সময়কালটা দেখো কত পড়ছি আমরা, 1250 থেকে 1750 বিসি। তাহলে লোহার ব্যবহারের আগেই কি হয়, এই সাম্রাজ্যে বা এই যে সভ্যতা ছিল এর পতন ঘটে। তাহলে সিন্ধু সভ্যতার মানুষরা কিন্তু লোহার ব্যবহার জানতো না, তারা মূলত তামা এবং ব্রোঞ্জের কি করত, তারা ব্যবহার করতো। তামা এবং ব্রোঞ্জের যুগও বলা হয়। এই চ্যালকোলিথিক কথাটার মানে হচ্ছে তাম্র ব্রোঞ্জের যুগ। এবং তামা এবং ব্রোঞ্জের মধ্যে যদি তুমি তুলনা করো, তাহলে বেশি এরা কি করতো, তামার আর কি যে মালপত্র বা সাজ সরঞ্জাম আছে সেটা তারা বেশি ব্যবহার করতো। অর্থাৎ তামা এবং ব্রোঞ্জ দুটোরই তারা ব্যবহার করতো, কিন্তু বেশি তারা তামার ব্যবহার কিন্তু বেশি করত। ওকে, এবং দেখো একটু আগে তোমাদের বললাম যে সিন্ধু সভ্যতার কন্টেম্পোরারি মানে সমসাময়িক কোন কোন সভ্যতা ছিল। তাহলে সিন্ধু সভ্যতার সমসাময়িক সভ্যতা ছিল মেসোপটেমিয়া, সুমেরিয়ান, ইজিপ্টিয়ান, চায়না, যেগুলো আমি বললাম। তো তুমি বলতেই পারো যে স্যার এরা যে সমসাময়িক ছিল বা এই সভ্যতাগুলো যে সেই সময় এক্সিস্ট করছিল, এগুলো আমরা কি করে বুঝবো? তার কারণ সিন্ধু সভ্যতার মানুষরা এই সভ্যতার মানুষদের সাথে তারা ব্যবসা বাণিজ্য করতো, এবং ব্যবসা বাণিজ্য করতো যে তার নিদর্শন পাওয়া গেছে। তার কারণ সিন্ধু সভ্যতার মানুষরা তারা মুদ্রার ব্যবহার জানতো না। মুদ্রা মানে যে কয়েনেজ যেটাকে বলে, তার ব্যবহার জানতো না, কিন্তু এরা সিল ব্যবহার করতো। সিল দেখো লেখা রয়েছে, সিল মানে সোজা কথা, এরা যখন কোনো জিনিস এক্সপোর্ট করতো, কোনো জিনিস আর কি সেটাকে আর কি রপ্তানি করতো, তখন তার উপর একটা সিল ব্যবহার করতো। সিলগুলো ছিল কিরকম? সিলগুলো ছিল এরকম আকৃতি। কিছু কিছু সিল ছিল এরকম তোমার রেক্ট্যাঙ্গুলার, কিছু কিছু ছিল তোমার স্কোয়ার। অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষরা যখন কোনো বস্তু তারা এক্সপোর্ট করত, এইসব সমসাময়িক যেসব সভ্যতাগুলোর সাথে তারা ব্যবসা বাণিজ্য করত, মেসোপটেমিয়া মানে পরবর্তীকালে ইরাকীয় সভ্যতা হয়েছিল, সুমেরিয়ান, ইজিপ্টিয়ান, চাইনিজ, এই যে সভ্যতাগুলোর সাথে যে তারা ব্যবসা বাণিজ্য করতো, তো এরা কি করতো, তার আর কি নিদর্শন হিসেবে তারা সিলের ব্যবহার করতো। এবং সিল মানে নিজেদের জিনিসের উপর এরকম একটা এরকম কবচ টাইপের তারা রেখে দিত, এইটাই তাদের সিল ছিল। এবং সিলগুলো দু রকমের হতো, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, একটা হচ্ছে স্কোয়ার। রেক্ট্যাঙ্গুলার যে সিলগুলো ছিল সেগুলোতে কি থাকতো, কিছু লেখা থাকতো এরকম, আর তার সাথে ছবি আঁকা থাকতো, এরকম ছবি আঁকা।
তাহলে রেক্ট্যাঙ্গুলার যে সিলগুলো সেগুলোর মধ্যে লেখাও থাকতো এবং ছবিও আঁকা থাকতো, আর স্কোয়ার শেপের যেগুলো ছিল, বর্গাকার যেগুলো ছিল, সেগুলোতে শুধু লেখা থাকতো এইভাবে। ঠিক আছে? অর্থাৎ এই সিন্ধু সভ্যতার মানুষরা তারা সিলের ব্যবহার করতো, এবং এরকমই সবচেয়ে বেশি সিল এখন অব্দি উদ্ধার করা গেছে কোথায়? মেসোপটেমিয়া। ঠিক আছে? মেসোপটেমিয়ার সবচেয়ে বেশি সিল পাওয়া গেছে। অর্থাৎ মেসোপটেমিয়ার মানুষদের সাথে এরা কি করছে? সবচেয়ে বেশি লেনদেন হয়তো করেছিল। এই জন্য সবচেয়ে বেশি সিল সিন্ধু সভ্যতার কোথায় পাওয়া গেছে? মেসোপটেমিয়ার সভ্যতায় পাওয়া গেছে। ঠিক আছে? এবং এই যে মেসোপটেমিয়ান, দেখো দেখো, দ্য ইন্দাস পিপল কল মেহুলা টু মেসোপটেমিয়ান অ্যাজ মেনশন ইন সিল। এবং মেসোপটেমিয়ান যারা সভ্যতার মানুষ তাদেরকে সিন্ধু সভ্যতার মানুষরা মেহুলা বলে ডাকতো। মেসোপটেমিয়ান, মেহুলা অনেকটা একরকম। তাহলে সিন্ধু সভ্যতার মানুষরা কি করতো? তারা মেসোপটেমিয়ান যারা ছিল সেই সভ্যতার সাথে তারা ব্যবসা বাণিজ্য করতো, এবং তার নিদর্শন বহন করছে মেসোপটেমিয়া অনেক এরকম সিল উদ্ধার হয়েছে। এখনো অবধি বলা হয় 33টা সিল পাওয়া গেছে, 33 সিলস হ্যাজ বিন ডিসকভার্ড ফ্রম মেসোপটেমিয়া। এবং এই সিলগুলোতে কি পাওয়া গেছে? এরকম মানে আয়তক্ষেত্রকার এবং বর্গাক্ষেত্রকার সিল পাওয়া গেছে, এবং সেগুলোতে তারা কিন্তু এই মেহুলা শব্দটির উল্লেখ তারা করেছে। মানে এইগুলো হচ্ছে মেসোপটেমিয়ান সিল, বা সেগুলোতে ব্যবহার করতো। ঠিক আছে? এই যে সিন্ধু সভ্যতায় এর নামকরণ আর কি করেছিল, কে দিয়েছিল? দেখো, জন মার্শাল। ভালো করে দেখো, দেখো এখানে একজন ব্যক্তির নাম রয়েছে, দেখেছো? তার নাম হচ্ছে চার্লস ম্যাসন। হয়েছে কি, এই চার্লস ম্যাসন প্রথম ব্যক্তি ছিল যিনি প্রথমে ইন্ডিকেশন দিয়েছিল যে সিন্ধু মানে হরপ্পা সভ্যতার সম্পর্কে। মানে এখানে একটা গল্প বলি, ছোট্ট গল্প, যে এই দেখো এই চার্লস ম্যাসনের নামটা দেখো। চার্লস ম্যাসন তিনি কি করছিলেন? তিনি ওই পাঞ্জাবের ওই যে প্রদেশটার মধ্যে সিন্ধু সভ্যতা পরবর্তীকালে আর কি এর খনন কার্য করে পাওয়া গেছে, তিনি 1826 সালে তিনি ওই অঞ্চলটি দিয়ে যাচ্ছিলেন। তিনি, তার একজন বন্ধু ছিল সেখানকার ম্যাজিস্ট্রেট, তার বাড়িতে তিনি যাচ্ছিলেন। তো তিনি যখন এই অঞ্চলটা দিয়ে ওই হরপ্পা বা মানে সিন্ধু সভ্যতা যেখান থেকে মানে হরপ্পার সভ্যতা আর কি যেখান থেকে আর কি খনন কার্য করে পাওয়া গেছে, ওই খনন কার্যকৃত স্থানের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। তখনও ওখানে হরপ্পার সভ্যতা আছে কিনা কেউ জানতো না। তিনি যাচ্ছিলেন 1826 সালে। যেতে গিয়ে তিনি একটু অদ্ভুত রকমের ধ্বংসাবশেষ তিনি লক্ষ্য করেন। মানে রাস্তা দিয়ে তিনি যাচ্ছিলেন, পাশ দিয়ে যেতে গিয়ে দেখেন একটা রেলিক্স টাইপের একটা ধ্বংসাবশেষ, একটা বিশালাকায় অঞ্চল জুড়ে কি রয়েছে? ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। তো তিনি তখন এটা রিয়েলাইজ করেন যে এটা নিশ্চয়ই কোনো প্রাচীন আর কি কোনো ইতিহাসের কিছু সাক্ষ্য বহন করছে। তো চার্লস ম্যাসন প্রথম ব্যক্তি ছিলেন যিনি এই হরপ্পা বা সিন্ধু সভ্যতাকে তিনি নোটিস করেছিলেন, তিনি দেখেছিলেন, এবং তিনি এটাকে উদ্ধার কার্য একাকী তো সম্ভব নয়। একটা বিশালকায় স্তূপের মতো পড়ে রয়েছে, একদম পুরো অনেক অঞ্চল জুড়ে একটা স্তূপের মতো পড়ে রয়েছে। তিনি প্রথম এটাকে দেখেন এবং তিনি তার জন্য কি করেন? সরকারের কাছে আবেদন করেন যে এটাকে খনন কার্য করা হোক, এখানে নিশ্চয়ই কোনো ঐতিহাসিক তথ্য পাওয়া যাবে। কিন্তু সেই সময় সরকারের কাছে সে অর্থে কোনো আর কি রিসোর্সেস ছিল না। তো সুতরাং তার এই যে পরিকল্পনা বা তার এই চেষ্টাতে কিন্তু ব্যর্থ হয়, এক প্রকার বলতে পারো। কিন্তু ইতিহাসে জন মার্শাল, তোমার চার্লস ম্যাসনের নাম থাকবে। তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি সিন্ধু সভ্যতার সম্পর্কে তিনি একটা বলতে পারো ইন্ডিকেশন বা নিদর্শন তিনি দিয়ে গেছিলেন যে এখানে কোনো প্রাচীন সভ্যতা বা কোনো ঐতিহাসিক ভিত্তি থাকতে পারে। এবং এরপর কি হয়? 1861 সালে কি তৈরি হয়? ASI তৈরি হয়, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয় আলেকজান্ডার ক্যানিংহাম এর তত্ত্বাবধানে। এই নামটা একটু লিখে রাখবে তোমরা, আলেকজান্ডার কানিংহাম। আলেকজান্ডার কানিংহাম এর তত্ত্বাবধানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয় 1861 সালে। এবং এর ফলে কি হয়? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নামটা থেকে বুঝতে পারছো, প্রত্নতাত্ত্বিক উপাদান এগুলোকে খনন করা এবং তার পর্যবেক্ষণ করা, সেটাকে নিয়ে পরীক্ষা করা, এই সম্পর্কিত কাজ ASI করত। তো আলেকজান্ডার কানিংহাম এনাকে কি বলা হয়? ফাদার অফ ASI, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তাকে জনক বলা হয়। তো এই অথরিটিটা তৈরি হওয়ার পর থেকে কি হয়? খনন কার্যের কাজ সেটা শুরু হয়। এবং পরবর্তীকালে কি হয়? এই যে জন মার্শাল 1920 দশকে জন মার্শালের তত্ত্বাবধানে কি হয়? এই সিন্ধু সভ্যতার খনন কার্য শুরু হয়। তাহলে যখন এই যে একটু আগে আমরা কি পড়লাম, দেখো একটু আগে আমরা পড়লাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম পড়লাম, ভালো করে বোঝো এই জায়গাটা একটু তোমরা মাথায় রাখবে। এই যে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম আমরা একটু আগে পড়লাম, যার যিনি কি করেছিলেন, এই তোমার দেখো লেখা রয়েছে এই যে রাখাল দাস ব্যানার্জি আর কি, বা তুমি বলতে পারো এখানে দয়ারাম সাহানির কথা আমি বলছি। দয়ারাম সাহানি, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, দয়ারাম সাহানিকে নিয়ে বলছি। দয়ারাম সাহানি কি করেছিলেন? প্রথম তিনি হরপ্পা যে সাইটটি অঞ্চলটি আছে সেটাকে তিনি খনন কার্য করে বের করেছিলেন। তো তিনি যে করেছিলেন তিনি এটাকে বের করেছেন, কিন্তু সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড কে ছিল? দ্যাট ইজ কে? সেই ব্যক্তিটি দেখো ছিলেন কে? দ্যাট ইজ
জন মার্শাল। জন মার্শাল অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে, যখন এই যে হরপ্পা বলো মহেঞ্জোদারো এই অঞ্চলগুলো খুঁজে বের করা হচ্ছে, তখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড কে ছিল? জন মার্শাল। তো দুটো প্রশ্ন দেয়, প্রথমত কার তত্ত্বাবধানে খনন কার্য হয়েছিল? যদি তোমাকে দেয় যে হরপ্পা কার তত্ত্বাবধানে খনন কার্য হয়েছিল, তাহলে তত্ত্বাবধানে যখন বলে তার জন মার্শালের কথাও জিজ্ঞেস করছে, যিনি আর্কিওলজিক্যাল সার্ভেয়ার প্রধান ছিলেন। আর যদি বলে কে খনন কার্য করেছিলেন, তাহলে খনন কার্য করলে তখন উত্তরটা কি হবে? হরপ্পা খনন কার্য করেছিলেন কে? দয়ারাম সাহানি। আর মহেঞ্জোদারো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কিন্তু কার তত্ত্বাবধানে যখন প্রশ্নটা করবে তখন কিন্তু উত্তরটা হবে জন মার্শাল। তার কারণ সেই সময় আর কি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান ছিলেন জন মার্শাল। কথাটা বোঝা গেল? কি বললাম বলো? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ স্যার। বাকিরাও একটু জানাবে, তোমরা বুঝতে পারছো তো? কে করেছিলেন, কার তত্ত্বাবধানে হয়েছিল। ঠিক আছে, সরাসরি প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে না যে সেই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড কে ছিল, এইভাবে জিজ্ঞেস করবে। তোমাকে বলে কার তত্ত্বাবধানে হয়েছিল এবং কে করেছিল। তো এটা দেখে নেবে প্রশ্নটা কি ধরনের দিয়েছে, সেই অনুযায়ী উত্তর করবে। এবং এই জন মার্শাল তিনি কিন্তু সিন্ধু সভ্যতার নামকরণ করেছিলেন। অর্থাৎ সিন্ধু সভ্যতা এটা যে আমরা পড়ছি এর নামকরণ কে করেছিলেন? জন মার্শাল। ওকে, এটা মাথায় রাখবে। এই সিন্ধু সভ্যতা কি ছিল? অনেকগুলো পোর্ট সিটিস ছিল, অর্থাৎ বন্দর ছিল। অনেকগুলো বন্দর ছিল, যেমন কি কি? লোথাল, সুক্তা গেন্ডার, বালাকোট, আলিহিদিনো। আমরা সাধারণত কি জানি? আমরা লোথালটাই জানি, কিন্তু মাথায় রাখতে হবে লোথাল কিন্তু একমাত্র বন্দর ছিল না। এছাড়া আরো এরকম বন্দর ছিল, যেমন সুক্তা গেন্ডার, বালাকোট, আলহাদিন। কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে বাকি যে তিনটে আমরা পড়ছি, সুক্তা গেন্ডার, বালাকোট, আলাদিনো, এইগুলো ছিল সব ন্যাচারাল পোর্ট, স্বাভাবিক বন্দর। কিন্তু এই লোথালটা ছিল আর্টিফিশিয়াল পোর্ট। আর্টিফিশিয়াল পোর্ট মানে বুঝতে পারছো? মানে পৃথিবীতে, এটা যদি তুমি বলো পৃথিবীতে প্রথম আর কি কৃত্রিম উপায়ে পোর্ট তৈরি করে ফেলেছিল এরা। তাহলে লোথাল হচ্ছে পৃথিবীর প্রথম আর কি বলতে পারো কৃত্রিম উপায়ে তৈরি করা পোর্ট, তার নাম হচ্ছে লোথাল। ঠিক আছে, মানে কতটা উন্নত এরা হয়ে গেছিল যে আর্টিফিশিয়াল বা কৃত্রিম পোর্টও এরা তৈরি করে ফেলেছিল। এবং লোথালটা আমি তোমাদের আগেই বললাম একদম শেষ পর্যায়ে সবচেয়ে উন্নত শহর ছিল। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে পুরনো আর্টিফিশিয়াল বা কৃত্রিম পোর্টের নাম কি, বন্দরের নাম? সেটা হচ্ছে লোথাল। ঠিক আছে, নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ আর কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিছু গুরুত্বপূর্ণ সাইটস মানে অঞ্চল। এবার অলরেডি আমি তোমাদের বললাম প্রায় 1600 উপরের সাইট আজ পর্যন্ত পাওয়া গেছে। তার মধ্যে দেখো কয়েকটা আমি তুলে ধরেছি যেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো সম্পর্কে তোমাকে জানতেই হবে। এই যে গুরুত্বপূর্ণ যে সাইটগুলো রয়েছে এর মধ্যে কিছু কিছু ইন্ডিয়াতে অবস্থিত, যেমন পাঞ্জাব। পাঞ্জাবে কি রয়েছে? রোপার। তাহলে রোপার বলে যে অঞ্চলটি পাওয়া গেছে, মানে খনন কার্য করে পাওয়া গেছে, সেটার অবস্থান কোথায়? পাঞ্জাব। এছাড়া কালীবাঙ্গান, যেটা আগেই জানলাম, রাজস্থান। গুজরাটে দেখো সবচেয়ে বেশি স্থান পাওয়া গেছে, কয়েকটা হচ্ছে যেমন সুরকোট্টা, রাংপুর, লোথাল, ধোলাবিরা, এগুলো সব হচ্ছে গুজরাটে অবস্থিত। হরিয়ানাতে অবস্থিত বনওয়ালি, রাখিগড়। ঠিক আছে, উত্তরপ্রদেশে আলমগীরপুর এবং মহারাষ্ট্রের দাইমাবাদ। তাহলে এগুলো হচ্ছে ভারতে অবস্থিত সিন্ধু সভ্যতার কিছু গুরুত্বপূর্ণ আর কি অঞ্চল সমূহ, যেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। ভারতের বাইরে তুমি যদি দেখো, ভারতের বাইরে আমি তোমাদের আগেই বললাম পাকিস্তান এবং আফগানিস্তানে এই সিন্ধু সভ্যতার যে বিভিন্ন অঞ্চলগুলো খনন কার্য করে পাওয়া গেছে। তার মধ্যে পাকিস্তানে যদি দেখো, যেমন আমাদের এখানে কি হয়, আমাদের ইন্ডিয়াতে যে রাজ্যগুলো সেগুলোকে আমরা স্টেট বলি, যেমন এই যে হরিয়ানা, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এগুলো স্টেট। পাকিস্তানে কিন্তু এগুলোকে কি বলা হয়? প্রভিন্স বলা হয়। যেমন আমাদের এখানে এগুলোকে স্টেট বলা হয় এক একটা নাম, ওদের ওখানে প্রভিন্স বলা হয়। তাহলে পাকিস্তানের দেখো সিন্ধু প্রভিন্স, অর্থাৎ সিন্ধু প্রদেশে কোন কোন আর কি স্থান পাওয়া গেছে সিন্ধু সভ্যতার? দ্যাট ইজ মহেঞ্জোদারো, আমরি, কোটদিজি, চানুদারো। তাহলে মহেঞ্জোদারো বা হরপ্পা এগুলো কিন্তু কোনোটাই কি নয়, তোমার ভারতে অবস্থিত নয়, এগুলো কিন্তু পাকিস্তানে অবস্থিত। এবং মহেঞ্জোদারোটা কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে, পাকিস্তানে সিন্ধু প্রদেশে। এছাড়া দেখো বালুচিস্তান যে প্রদেশটা রয়েছে, বালুচিস্তান আগেই বললাম, মানে বালুচিস্তানে যে বোলান ভ্যালি আছে সেখানে মেহেরগড় পাওয়া গেছে। বালুচিস্তানের মেহেরগড়, বালাকোট, ডাবরাকোট, ঠিক আছে, রানুঘুন্ডাই, এটা পরীক্ষায় দিয়েছিল, রানাঘুন্ডাইটা দিয়েছিল। রানাঘুন্ডাই কোথায় অবস্থিত? তাহলে রানাঘুন্ডাই পাকিস্তানে অবস্থিত, বালুচিস্তান প্রভিন্সে অবস্থিত। ঠিক আছে, ওয়েস্ট পাঞ্জাব মানে হচ্ছে পশ্চিম পাঞ্জাব প্রভিন্সে অবস্থিত। পশ্চিম পাঞ্জাব যে প্রদেশ রয়েছে, প্রভিন্স রয়েছে, সেখানে হরপ্পা, জালিলপুর, গানেরিওয়ালা এইসব বিখ্যাত আর কি সিন্ধু সভ্যতার অঞ্চলগুলো অবস্থিত। তাহলে পাকিস্তানে শুধুমাত্র পাকিস্তানে অবস্থিত বলে ছেড়ে দেবে না। যেমন আমরা এখানে বললাম না যে আচ্ছা তোমাকে যদি বলে রোপার কোথায় অবস্থিত, তো রোপার তুমি বললে স্যার ইন্ডিয়াতে অবস্থিত। ইন্ডিয়ার কোন কোন রাজ্যে? তুমি বললে স্যার পাঞ্জাব। সেরকমই
মহেঞ্জোদারো কোন আর কি কোথায় অবস্থিত? পাকিস্তান। পাকিস্তানের কোন প্রভিন্সে? উত্তরটা হবে সিন্ধু প্রভিন্স বা ইন্দাস প্রভিন্সে। মেহেরগড় হচ্ছে তোমার বালুচিস্তান প্রভিন্স। সেরকম প্রত্যেকটা পাকিস্তানের কোন প্রভিন্সে কোনটা অবস্থিত এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। এছাড়া দেখো আফগানিস্তান। আফগানিস্তানে এখন অব্দি মাত্র 2টো স্থানই পাওয়া গেছে আজ পর্যন্ত খনন কার্য করে। বেশিরভাগ স্থানগুলোই হচ্ছে পাকিস্তানে, মানে ইন্ডিয়াতে, তারপর পাকিস্তান এবং আফগানিস্তানে এখন অব্দি 2টো স্থান পাওয়া গেছে। তার নাম দেখো শত্রুগাই অ্যান্ড মুন্ডিগাক। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আফগানিস্তানে খনন কার্য করে কি কি পাওয়া গেছে? 2টো সাইট পাওয়া গেছে, শত্রুগাই অ্যান্ড মুন্ডিগাক। এগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এগুলো হচ্ছে সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলো। নেক্সট, এই যে সিন্ধু সভ্যতার যদি তুমি আর কি বিস্তৃতি দেখো, তাহলে কি হচ্ছে সিন্ধু সভ্যতা, এই যে দেখো এখানে এখানে একটা একে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি এখানে প্রেজেন্টেশন করে। সিন্ধু সভ্যতা যদি তুমি ইস্ট টু ওয়েস্ট দেখো, দেখো এখানে লেখা রয়েছে ইস্ট টু ওয়েস্ট, মানে এই দূরত্বটার কথা বলেছে ইস্ট টু ওয়েস্ট, সেটা কতটা ছিল বিস্তৃত? প্রায় 1600 কিমির মতো আর কি বিস্তৃত ছিল। আর যদি তুমি নর্থ টু সাউথ দেখো, তাহলে এটার বিস্তৃতিটা কত ছিল? প্রায় 1400 কিমি। অর্থাৎ সিন্ধু সভ্যতা তুমি যদি দেখো তাহলে কিন্তু ইস্ট টু ওয়েস্টে বেশি বিস্তৃত ছিল। এবং এই যে সিন্ধু সভ্যতা, এর প্রত্যেকটা সিন্ধু সভ্যতা, যেমন আমাদের ভারতের যদি তুমি দেখো, ভারতের মানচিত্র যদি তুমি দেখো, এই যদি আমি দেখি ভারতের আর কি মানচিত্র যদি দেখি, তাহলে এইটা হচ্ছে কি ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু, এখানে রয়েছে ভারতের উত্তরতম বিন্দু, এখানে ভারতের কি হয়েছে তোমার আর কি পশ্চিমতম বিন্দু, এবং এখানে যে এগুলো রয়েছে এখানে ভারতের আর কি কি রয়েছে তোমার পূর্বতম বিন্দু। এরকম ভাবে আমরা পড়ি ভারতের সবচেয়ে উত্তরতম বিন্দু কোনটা, ভারতের সবচেয়ে দক্ষিণতম বিন্দু কোথায়, ভারতের সবচেয়ে পশ্চিমতম বিন্দু কোথায়, তো এরকম পড়ি। তো তো সিন্ধু সভ্যতার যে অবস্থান রয়েছে সেটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরের যে অংশটি পাওয়া যাবে বা উত্তরের যে আর কি শহরটি পাওয়া যাবে তার নাম ছিল মান্দা। মান্দা, যার কারেন্ট লোকেশন হচ্ছে জম্মু কাশ্মীর। মানে অর্থাৎ সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরতম শহর বা উত্তরতম অংশ কোনটা ছিল? তার নাম ছিল মান্দা। এবং সেটা কোন নদীর তীরবর্তী ছিল? চেনাব। দেখো প্রত্যেকটা যে আর কি অঞ্চলগুলো আছে কোনো না কোনো নদীর তীরে, এবং এর কারেন্ট লোকেশন হচ্ছে জম্মু কাশ্মীর। সিন্ধু সভ্যতার সবচেয়ে দক্ষিণতম যে অংশে অবস্থিত যে শহরটি ছিল তার নাম ছিল দাইমাবাদ, যেটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। লোকাল লোকাল যদি তুমি লোকেশন দেখো এখনকার দিনে, তাহলে সেটা মহারাষ্ট্র অঞ্চলের মধ্যে আসে এবং কোন নদীর তীরবর্তী? গোদাবরী। সিন্ধু সভ্যতার সবচেয়ে পশ্চিমতম বিন্দু কোনটা ছিল বা শহর ছিল? সেটা ছিল সুক্তা গেন্ডার। ঠিক আছে, সুক্তা গেন্ডার, বালুচিস্তান, দাস রিভার। ভেরি ইম্পর্টেন্ট, দাস রিভার। এবং এই সিন্ধু সভ্যতার সবচেয়ে পশ্চিমতম বিন্দু ছিল কোনটি বা শহর ছিল? আলমগড়পুর, যেটা হচ্ছে মিরাট উত্তরপ্রদেশে অবস্থিত এবং কোন নদীর তীরবর্তী? হিন্দান রিভার তীরবর্তী। তাহলে তোমাদের কিন্তু এটা মুখস্থ রাখতে হবে যে সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরতম শহর কোনটি ছিল, সবচেয়ে দক্ষিণতম শহর কোনটি ছিল, তার বর্তমান লোকেশন কি এবং কোন নদীর তীরবর্তী, এগুলো কিন্তু তোমাদের আর কি মাথার মধ্যে রাখতে হবে। বোঝা গেল? বলো, জিনিসটা বোঝা গেছে? একটু উত্তর দেবে, জানাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এখানে দেখো সিন্ধু সভ্যতার এবার যেটা বললাম যে এই যে ভারতে কটা অঞ্চল রয়েছে, আউটসাইড অফ ইন্ডিয়াতে কত, স্যার এতগুলো পড়তে হবে, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমি তোমাদেরকে, তো তোমরা খুব সৌভাগ্যবান যে আমি তোমাদের এই 16টা সাইটস যে পাওয়া গেছে তার লিস্ট ধরিয়ে দিই। দিনই তো যে 16টা, এখনই তো বললাম যে 16টার সাইটস এখনো অব্দি পাওয়া গেছে। তা আমি কি সেটা করেছি যে 16টার সাইটস মুখস্থ করো? না। তাহলে যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু জানতেই হবে। এর বাইরেও জানলে ক্ষতি নেই, কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই জানতে হবে। এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, যেগুলো নিয়ে বারবার আলোচনা চলে। তাহলে প্রত্যেকটা, এই যে বনওয়ালি কোথায় অবস্থিত? কতবার পরীক্ষা দিয়েছে? হরিয়ানার। কালীবঙ্গান কোথায় অবস্থিত? এটা তোমার রাজস্থান। তাহলে এইগুলো তোমাদের জানতে হবে। এবার এখানে দেখো এই যে শহরগুলো দিয়েছি এগুলো কিন্তু কয়েকটা শহর, এবং প্রত্যেকটা শহর কোন নদীর তীরবর্তী সেগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। আলমগড়পুর এক্ষুনি বললে হিন্দান, বনওয়ালি সরস্বতী, রোপার শতদ্রু। তাহলে প্রত্যেকটা যে শহর ছিল গুরুত্বপূর্ণ, রাকিগাড়ি দেখো ঘরঘরা, ঠিক আছে। তাহলে দাইমাবাদ দেখো, এখানে ওখানে আমরা কি পড়লাম? দাইমাবাদটা পড়লাম। দেখো এখানে গোদাবরী পড়লাম। এখানে তুমি বলে স্যার প্রভারা রেখা আছে, প্রভারাটা গোদাবরীর একটা কি উপনদী, গোদাবরী, ঠিক আছে। প্রভারা বলে যে নদীটির কথা এখানে দেখো দাইমাবাদ। এখানে তুমি একটু আগে বললেন না স্যার দাইমাবাদ, তো স্যার আপনি গোদাবরী পরিবার বললেন। তা দাইমাবাদ যে শহরটি ছিল সেটা অ্যাকচুয়ালি গোদাবরী, তার যে উপনদী প্রাভারা তার আর কি তীরবর্তী ছিল। এবার প্রাভারা নদী সেটা তো অতটাও আর কি গুরুত্বপূর্ণ বা অতটাও আর কি নাম যাদা নয়, তাহলে স্বাভাবিকভাবে আমরা গোদাবরীটা পড়ি। তাহলে অপশনে আইদার গোদাবরী থাকবে বা প্রাভারা থাকবে, যাই থাকুক তুমি অ্যান্সারটা করে আসতে পারবে। এছাড়া ধোলাবিরা বলে যেটা পড়লাম শহরটি, সেটা ছিল লুনি নদীর তীরবর্তী। ঠিক আছে, তাহলে এরকম যে প্রত্যেকটা শহর ছিল কোন নদীর তীরবর্তী, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবং যেটা আমি বললাম দেখো মহেঞ্জোদারো কি ছিল? সবচেয়ে বড় অঞ্চল ছিল।
এখন অবধি সিন্ধু সভ্যতার যে খনন কার্য হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় অঞ্চল সেটা হচ্ছে কি মহেঞ্জোদারো। ওভারঅল দেখো লেখাই রয়েছে সিন্ধু সভ্যতার সবচেয়ে আর কি বড় অঞ্চলের নাম যেটা খনন কার্য করে পাওয়া গেছে তার নাম মহেঞ্জোদারো। আর সবচেয়ে ছোট যে অংশ এখন অবধি পাওয়া গেছে, ছোট শহর বলতে পারো বা ছোট অংশ যেটা খনন কার্য করে পাওয়া গেছে তার নাম হচ্ছে আলাডিনো। দেখো লেখা রয়েছে আল্লাডিনো, ঠিক আছে? এটা কোথায় অবস্থিত? দ্যাট ইজ করাচি, পাকিস্তান। আর সিন্ধু সভ্যতার ওভারঅল যদি তুমি বলো, সিন্ধু সভ্যতার এই যে মানে এটা তো মহেঞ্জোদারো, মহেঞ্জোদারো তো আর ইন্ডিয়াতে অবস্থিত নয়, এটা পাকিস্তান, ঠিক আছে? সিন্ধু সভ্যতার আর কি সবচেয়ে বড় স্থান। আর যদি বলো ইন্ডিয়াতে, সিন্ধু সভ্যতার আর কি ইন্ডিয়াতে সবচেয়ে বড় স্থান কোনটি বা সবচেয়ে বড় শহর এখন অব্দি যেটা খনন কার্য করে পাওয়া গেছে, দ্যাট ইজ রাকিগাড়ি। তাহলে ভালো করে বোঝো, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় অঞ্চল যেটা এখন অব্দি খনন কার্য করে পাওয়া গেছে সেটা হচ্ছে মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় অঞ্চল যেটা ইন্ডিয়াতে পাওয়া গেছে তার নাম হচ্ছে রাকিগাড়ি, হরিয়ানা। আর সিন্ধু সভ্যতার সবচেয়ে ছোট অংশ বা ছোট শহর যেটা এখন অব্দি খনন কার্য করে পাওয়া গেছে তার নাম হচ্ছে আলাডিনো। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অলরেডি। হ্যাঁ স্যার বলছি, আপনি এর আগেরবার বলেছিলেন রাখিগড়টা মানে ভিরানা সভ্যতা অন্তর্গত। একদম একদম আর স্যার তো ভিরানা। মানে ভিরানাটাও কি ওই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানে প্রিমিটিভ অবশ্যই ফেজ? আজকে আমি ওই জায়গাটা তো আলোচনা করলাম না, অ্যাকচুয়ালি ভিরানা সভ্যতা যেটা আমি তোমাদের বেসিক ক্লাসে বলেছিলাম মনে আছে, যে ভিরানা সভ্যতা হিসাব মতো ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতা। তার কারণ তার সময়সীমাটা কি ছিল? 2800 BC। আজকে তো আমি শুধু মেহেরগড়টা বললাম, যে মেহেরগড়ের সময়সীমা কি ছিল এই, তাই তো বললাম না? মেহেরগড়ের সময়সীমা ছিল হ্যাঁ স্যার। 2700 BC। কিন্তু কার্বন ডেটিং করে দেখা যাচ্ছে ভিরানা বলে একটি সভ্যতা পাওয়া গেছে। ভিরানা, ভিরানা, ভিরানা বলে একটি সভ্যতা পাওয়া গেছে, ভিরানা। এই সভ্যতার টাইম পিরিয়ড দেখাচ্ছে 2800 BC। তাহলে এখনো অব্দি খনন কার্য করে যে অংশটি পাওয়া গেছে সবচেয়ে পুরনো, তার মধ্যে কার্বন ডেটিং যে হিসাব দিচ্ছে সেটা হচ্ছে ভিরানা সিভিলাইজেশন। এবং সেটা কিন্তু এই বনওয়ালি অঞ্চলে অর্থাৎ হরিয়ানার অবস্থিত রাকিগাড়ি। রাকিগাড়ি অঞ্চলেরই একটি অংশ। ওকে, হ্যাঁ স্যার। ভেরি গুড। এই ছিল তোমার মোটামুটি এই সিন্ধু সভ্যতার সম্পর্কিত বিবরণ, ঠিক আছে? এইবার সিন্ধু সভ্যতা যেটা রয়েছে, সিন্ধু সভ্যতার সম্পর্কে আমাদের আরেকটু পড়তে হবে। কি দেখো, এখানে সিল নিয়ে আমি আলোচনা করে দিয়েছি। এই যে সিলগুলো যেটা বললাম, সিলগুলো মেনলি তৈরি করা হতো কি দিয়ে? স্টিয়াটাইট। দেখো এটা পরীক্ষায় দেয়, সিলগুলো কি হতো? স্টিয়াটাইট দিয়ে তৈরি হতো। স্টিয়াটাইট কি? স্টিয়াটাইট হচ্ছে এক ধরনের নরম পাথর, যেটা কোথায় পাওয়া যেত? নদী তীরবর্তী। নদী তীরবর্তী অঞ্চলে একটা নরম পাথর পাওয়া যেত যাকে বলা হতো স্টিয়াটাইট। এরা কি করতো? এই স্টিয়াটাইট এই নরম পাথরগুলোকে তুলে নিয়ে আসতো, আগুনের মধ্যে ফেলে দিত। আগুনের মধ্যে ফেলে দিত এবং তার সাথে এরা তামা, ব্রোঞ্জ এইসব ধাতুগুলো ব্যবহার করতে ওগুলোকে তার উপর ফেলে দিত এবং অদ্ভুত একটা সংমিশ্রণ অ্যালয় তৈরি হতো। মানে স্টিয়াটাইট পাথর এবং তার সাথে তোমার ওই তারা যে ধাতুর ব্যবহার করতো তামা, ব্রোঞ্জ, সেগুলোকে একসাথে করে তারা এই স্টিয়াটাইট তৈরি করতো। স্টিয়াটাইট হচ্ছে কি? মানে সিলটা তৈরি হতো। মানে এই সিলের প্রধান উপাদান হচ্ছে স্টিয়াটাইট এবং তার উপর কি থাকতো? তার উপর ওই তোমার তামা, ব্রোঞ্জের আস্তরণ থাকতো। এইভাবে তারা সিলটা বানাতো এবং সিলের উপর তারা কি করতো? খোদাই করার চেষ্টা করতো, খোদাই করে লেখার চেষ্টা করতো, ছবিও আঁকতো, যেটা আমি বললাম, ঠিক আছে? তোমার সিলের আকারে বললাম। এবার এই যে সিন্ধু সভ্যতা, দেখো সিন্ধু সভ্যতা যেটা আমি বললাম যে একটু তোমাদের মাথায় রাখতে হবে, সিন্ধু সভ্যতা কি ছিল? সিন্ধু সভ্যতা বিখ্যাত হচ্ছে তার নগর পরিকল্পনার জন্য। তাহলে সিন্ধু সভ্যতা নগর পরিকল্পনাটা কিন্তু আমাদের ভালো করে একটু পড়তে হবে। সিন্ধু সভ্যতার প্রধান দুটো বৈশিষ্ট্য একটু আগেই বললাম, নগর পরিকল্পনা এবং জল নিকাশি ব্যবস্থাপনা। তো এই সিন্ধু সভ্যতার যে নগর পরিকল্পনা ছিল সেটাকে একটু তোমাদের ভালো করে নোট ডাউন করতে হবে। আমি একে বুঝিয়ে দিচ্ছি, আঁকাটাকে ভালো করে বুঝতে হবে। দেখো এখন যদি আমরা কি করি, স্যাটেলাইটের মাধ্যমে ওপর থেকে দেখি, তাহলে কি দেখতে পাবো? প্রত্যেকটা শহরকে দেখবি ছোট দেখায়। তো সিন্ধু সভ্যতা যখন খনন কার্য করা যাচ্ছে, বিভিন্ন অঞ্চলগুলো খনন কার্য করে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সিন্ধু সভ্যতার প্রত্যেকটা শহরের কিন্তু প্ল্যানিং একই রকম এবং প্রত্যেকটা শহরের প্রায় ডিজাইনটা হচ্ছে এরকম রেক্ট্যাঙ্গুলার, অর্থাৎ আয়তক্ষেত্রাকার। ভালো করে বোঝো, সিন্ধু সভ্যতার যখনই আর কি স্থানগুলোকে খুঁজে বের করা হচ্ছে, খুলে খুলে বের করা হচ্ছে, দেখা যাচ্ছে প্রত্যেকটা শহরের যে ডিজাইন পরিকল্পনা প্রায় একই রকম এবং আয়তনগতভাবে প্রত্যেকটাই প্রায় কি হচ্ছে? তোমার আয়তক্ষেত্রাকার। এবং প্রত্যেকটা শহর মানে বেশিরভাগই তারা এই শহরগুলো দুটি অংশে বিভক্ত। তাহলে প্রথম প্রশ্ন যেটা দেয়, সিন্ধু সভ্যতার যে শহরগুলো তারা আয়তন কি, আকার কিরকম ছিল? আয়তক্ষেত্রাকার। এবং প্রত্যেকটা শহর দুটি অংশে বিভক্ত। একটা কি? একটা হচ্ছে এই ওয়েস্টার্ন পার্ট আর একটা হচ্ছে ইস্টার্ন পার্ট। এটা হচ্ছে ওয়েস্টার্ন পার্ট আর এটা হচ্ছে ইস্টার্ন পার্ট। ভালো করে বুঝবে। অর্থাৎ প্রত্যেকটা শহরের আয়তন কি? সেটা হচ্ছে তোমার রেক্ট্যাঙ্গুলার, আয়তক্ষেত্রাকার এবং প্রত্যেকটা শহর প্রায় দুটি অংশে বিভক্ত। কি কি? ওয়েস্টার্ন পার্ট আর ইস্টার্ন পার্ট।
ওয়েস্টার্ন পার্টটাকে দেখো আমি একটু উপরে রেখেছি, ইস্টার্ন পার্টটাকে একটু নিচে রেখেছি। ওয়েস্টার্ন পার্টটা দেখো আয়তনে ছোট, মানে ওয়েস্টার্ন পার্টে এই অংশে কি থাকতো, জনবসতি পাওয়া যেত, অর্থাৎ এখানে কিছু বাড়িঘর রয়েছে, এবং এই অংশটা যেটা থাকতো সেটা অনেকটা পার্বত্যময় অঞ্চলের উপরে থাকতো, এবং এর মধ্যে প্রায় 6 ফিট উঁচুতে, এই যে অঞ্চলটি ওয়েস্টার্ন পার্টে এটা প্রায় 6 ফিট উঁচুতে থাকতো। অন্যদিকে ইস্টার্ন পার্টের যে জনবসতি যেখানে বাড়িগুলো পাওয়া গেছে সেটা অনেকটা বৃহত্তর অংশ জুড়ে থাকতো এবং এটা খোলামেলা। তাহলে স্বাভাবিকভাবে, এবং এই যে ওয়েস্টার্ন পার্টের যে মানে যে অংশটি রয়েছে যেখানে ঘনবসতি বা জনবসতি দেখা যেত, মানে বলে বিশ্বাস করা হয় বাড়িঘর পাওয়া যাচ্ছে, এইটা ছিল চারিদিক থেকে এরকম একটা পাঁচিল দ্বারা, দুর্গ দ্বারা ঘেরা, পাঁচিল দিয়ে, অর্থাৎ ওয়েস্টার্ন পার্টের যে আর কি অঞ্চলটি ছিল তার চারিপাশে এরকম একটা পাঁচিল দেখা যেত যেটাকে বলা হতো সিটাডেল। তাহলে সিটাডেল আর কি কোথায় পাওয়া যেত, পশ্চিমাংশে সিটাডেল পাওয়া যেত, প্রত্যেকটা শহরের যে পশ্চিমাংশ ছিল সেখানে পাওয়া যেত, এবং তা সেই অঞ্চলটি অনেকটা উঁচুতে থাকতো। এবার প্রশ্ন হচ্ছে স্বাভাবিকভাবে যে কেন ভাই এই অঞ্চলে কোনো, দেখো ইস্টার্ন পার্টে কোনো সিটাডেল নেই, এরকম প্রাচীর নেই, এই অঞ্চলটা কেন এরকম উঁচুতে, প্লাস এটাকে এরকম পাঁচিল দিয়ে কেন ঘিরে রাখা হয়েছে? তাহলে এর উত্তরে আর কি ঐতিহাসিকরা কি বলছে, যে হয়তো এই যে পশ্চিম অংশে যারা বাস করত তারা ছিল কি খুবই আর কি সম্মানীয় আর কি ব্যক্তি। মাথায় রাখবে সিন্ধু সভ্যতার মানুষদের মধ্যে কিন্তু ভেদাভেদ ছিল না, কাস্টিজম ছিল না, অর্থাৎ তারা ওই বর্ণ বৈষম্যতে বিশ্বাসী ছিল না। তাদের মধ্যে কর্মকেই প্রাধান্য দেওয়া হতো, অর্থাৎ কর্ম, যে যা কর্ম করতো সেই ভিত্তিতেই তারা প্রাধান্য পেত। তাহলে মনে করা হয় যে সবচেয়ে আর কি উন্নত সম্প্রদায় যারা, মানে সম্মানগতভাবে যারা সবচেয়ে আর কি সম্মানীয় ব্যক্তিত্বরা ছিলেন, তারা শহরের এই পশ্চিম অংশে বাস করতেন, এবং তাদেরকে কি করা হতো, তারা যেন সব দিক থেকে সুরক্ষিত থাকে সেই জন্য তাদেরকে কি করা হতো, পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হতো। পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হতো কেন? হয়তো এরকম ছিল যে পার্শ্ববর্তী যে আর কি শহরগুলো ছিল, ধরো এটা একটা শহর, এটা একটা শহর, তাহলে এই শহরের সাথে এই শহরের হয়তো কি হতো, লড়াই হতো। তাহলে যদি কখনো লড়াই লাগে পার্শ্ববর্তী রাষ্ট্র মানে শহরগুলোর সাথে যদি কখনো লড়াই লাগে, তাহলে এই পশ্চিম অংশের যারা মানুষরা আছে তারা যেন সুরক্ষিত থাকে, এই জন্য কি করা হতো, তাদেরকে দুর্গ দ্বারা ঘিরে ফেলা হতো। এবং মনে করা হতো এই অংশে কারা বাস করতো, প্রিস্টলি কমিউনিটি, পুরোহিত সম্প্রদায় মানুষ। অর্থাৎ মনে করা হয় যে পশ্চিমাংশে সমাজে সবচেয়ে আর কি শ্রদ্ধাশীল যে মানুষগণ ছিলেন তারা ছিলেন পুরোহিত সম্প্রদায়ের মানুষ, তারা থাকতেন, এবং তাদেরকে সুরক্ষা দানের জন্য কি করা হতো, যাতে পার্শ্ববর্তী অঞ্চল থেকে যদি কখনো হামলা হয় বা মারামারি হয় তাহলে তারা যাতে সুরক্ষিত থাকে, এই জন্য তাদেরকে চারিদিক থেকে দুর্গ দিয়ে ঘিরে রাখা হতো। এবং তাহলে স্যার এতটা উঁচুতে রাখা হতো কেন? আমি একটু আগেই বললাম প্রত্যেকটা যে শহরগুলো ছিল সেগুলো ছিল নদী কেন্দ্রিক। তাহলে নদী কেন্দ্রিক মানে কি, বারবার বন্যা হতো হয়তো, তাহলে বন্যার প্রকোপ যখন থাকবে তখন এই অঞ্চলটাকে উঁচুতে রাখা হতো। যদি বারবার বন্যাও হয় তাহলে এই পশ্চিম অংশের মানুষরা যাতে সুরক্ষিত থাকে সেই ব্যবস্থা রাখা হতো। এবং মনে করা হয় এই যে পূর্বাংশ যেটা রয়েছে ওয়েস্টার্ন পার্টের যে শহরের অংশ, সেখানে কি ছিল, সবচেয়ে বেশি সাধারণ মানুষ আর কি এখানে বসবাস করত। বোঝা গেল? বলো, এই যে প্ল্যানিংটা বললাম, বলো ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে সিন্ধু সভ্যতার মানুষদের নগর পরিকল্পনাগুলো কি ছিল, সিটাডেল ছিল, উত্তর পূর্বাংশ এবং পশ্চিমাংশ বিভক্ত ছিল, এবং মানে আয়তক্ষেত্রকার নগর পরিকল্পনা এরা করত। এবার এর কয়েকটা ব্যতিক্রম ছিল, সেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। একটু আগে আমি তোমাদের কি বললাম, যে সিন্ধু সভ্যতার প্রত্যেকটা শহর কি ছিল, রেক্ট্যাঙ্গুলার মানে আয়তক্ষেত্রকার। একমাত্র একটা শহর ছিল যেটা ইলিপ্টিক্যাল বা উপবৃত্তাকার। একমাত্র একটা শহর ছিল যাকে বাইরের থেকে দেখে কি মনে হচ্ছে, পুরোটাই হচ্ছে উপবৃত্তাকার সেটেলমেন্ট, মানে ইলেপটিক্যাল সেটেলমেন্ট। তার নাম কি ছিল, বনওয়ালি। তাহলে বনওয়ালি হচ্ছে একমাত্র শহর যেটা ছিল উপবৃত্তাকার। দেখো এখানে লেখা রয়েছে, বনওয়ালিতে চলে যাবে। এইগুলো কি কি পাওয়া গেছে, হরপ্পাতে কি কি পাওয়া গেছে, এগুলো তোমাদের পড়তে হবে মেইনলি। দেখো আমি জাস্ট মার্ক করে দিচ্ছি কোন জায়গাগুলো পড়তে হবে। দেখো এই দেখো বনওয়ালি, দেখো বনওয়ালিতে দেখো ইলেপটিক্যাল শেপড সিটি সেটেলমেন্ট, উপবৃত্তাকার। তাহলে এটা একটা ব্যতিক্রম হলো। সব যে শহরগুলো ছিল সেগুলো ছিল কি, রেক্ট্যাঙ্গুলার। তাহলে একমাত্র একটি শহর যার আর কি ছিল উপবৃত্তাকার আর কি সেটেলমেন্ট বা উপবৃত্তাকার প্ল্যানিং দেখা যায়, সেটা কি, বনওয়ালি। বোঝা গেছে? ক্লিয়ার? একটু আগে আমি তোমাদের কি বললাম, প্রত্যেকটা শহর কি ছিল বাবা, দুটো অংশে বিভক্ত ছিল। একটু আগে বললাম যে প্রত্যেকটা শহর কি ছিল, দুটো অংশে বিভক্ত ছিল। একমাত্র একটি শহর যেটা তিনটে অংশে বিভক্ত ছিল,
মানে এখানে ওয়েস্টার্ন পার্ট, এখানে ইস্টার্ন পার্ট, মাঝখানে একটা ছোট্ট সেটেলমেন্ট পাওয়া গেছে, এখানে কিছু বাড়িঘর পাওয়া গেছে। এবার এখানে কারা থাকতো কি থাকতো কোনো গল্প আজ পর্যন্ত জানা যায়নি, কিন্তু একমাত্র শহর যেটা 3টে অংশে বিভক্ত ছিল, তাহলে সেই শহরটার নাম কি বাবা? সেই শহরটার নাম হচ্ছে ধোলাভিরা। দেখো তাহলে এগুলো ব্যতিক্রম, এগুলো পরীক্ষায় বেশি দেয়। তাহলে সিন্ধু সভ্যতার একমাত্র শহর যেটাতে কি ছিল তোমার, ধোলাভিরা হচ্ছে একমাত্র শহর যেটা 3টে অংশে বিভক্ত ছিল। এবং এই সভ্যতা দেখো কি, এই যে ধোলাভিরা শহরটি, এটাতে সবচেয়ে কি পাওয়া গেছে দেখো, একটা জায়ান্ট রিজার্ভার পাওয়া গেছে, একটা বিশালকায় জলাশয় পাওয়া গেছে। দেখো এমনিতে সিন্ধু সভ্যতার মানুষরা জল নিষ্কাশন ব্যবস্থা এবং জলকে তারা সঞ্চয় নীতির জন্য তারা আর কি বিখ্যাত ছিল, কিন্তু সবচেয়ে ভালো আর কি ওয়াটার ম্যানেজমেন্ট, সবচেয়ে ভালো জল নিকাশি ব্যবস্থা এবং জল সংরক্ষণ করার যে ব্যবস্থা সেটা পাওয়া গেছে কোথায়? ধোলাভিরা। তার উদাহরণ দেখো, একটা জায়ান্ট রিজার্ভার পাওয়া গেছে, বিশালকায় একটা আর কি ট্যাঙ্ক পাওয়া গেছে যেখানে মনে করা হয় তারা জল সংরক্ষণ করে রাখতো। এছাড়া দেখো ড্যাম পাওয়া গেছে, ড্যামেরও কনসেপ্ট তখন ওরা নিয়ে এসছে। ঠিক আছে, স্টেডিয়াম, একটি বিশাল বড় স্টেডিয়াম পাওয়া গেছে। এবং ধোলাভিরা হচ্ছে একমাত্র শহর যেই শহরের শুরুতে, মানে শহরটা যখন শুরু হচ্ছে, এই ধরো ধোলাভিরা শহর, এখান থেকে শুরু হচ্ছে শহরটা, এই শহরের সামনে একটা সাইনবোর্ড টাইপের পাওয়া গেছে। সাইনবোর্ড দেখো, এটা পরীক্ষায় দেয় যে কোন শহরের শুরুতে আর কি এন্ট্রান্সে একটা সাইনবোর্ড পাওয়া গেছে। এবার এই সাইনবোর্ডে কি লেখা আছে সেটা আজ পর্যন্ত পড়া যায়নি স্বাভাবিকভাবে, কিন্তু শহরের শুরুতে অনেক সময় হয় না, আমরা যখন কোনো শহরে যাই দেখবে লেখা থাকে ওয়েলকাম টু হাওড়া, ওয়েলকাম টু কলকাতা, ওরকমই দেখা যাচ্ছে একটা সাইনবোর্ডের মতো উপরে একটা কি টানানো রয়েছে এবং সেটাতে কিছু লেখা রয়েছে। তাহলে এরকম একটা এন্ট্রান্সের সময় সিটিতে একটা সাইনবোর্ড পাওয়া গেছে কোথায়? ধোলাভিরা। ওকে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। একটু আগে আমি তোমাদের কি বললাম, একটু আগে তোমাদের বললাম যে এই যে শহরগুলো যেগুলো ছিল, শহরগুলোর যে পশ্চিমাংশ ছিল সেখানে কি পাওয়া যায়? সিটাডেল পাওয়া যায়। পশ্চিমাংশ সিটাডেল বা তোমার এই দুর্গ দ্বারা আবৃত ছিল। একমাত্র শহর যেখানে কি ছিল না, কোনো সিটাডেল ছিল না, নো সিটাডেল, নো সিটাডেল। এটা পরীক্ষা অনেকবার দিয়েছে, একমাত্র শহর যেখানে কোনো সিটাডেল ছিল না সেটা ছিল কি তোমার চানহুদারো। দেখো লেখা রয়েছে চানহুদারো। কোথায় অবস্থিত? সিন্ধ প্রভিন্সে। এবং এটাকে কে খনন কার্য করে পেয়েছে দেখো লেখা রয়েছে। তাহলে একমাত্র শহর যেটাতে কি ছিল না, কোনো না এদিকে না ওয়েস্টার্ন পার্টে না ইস্টার্ন পার্টে কোনো কি ছিল না, সিটাডেল ছিল না, সেটি শহরটির নাম কি? চানহুদারো। ঠিক আছে, এবং এই চানহুদারোতে কি পাওয়া গেছে? সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল জোন পাওয়া গেছে। চানহুদারোতে মূলত তোমার ওই বেঙ্গল ফ্যাক্টরি, বেঙ্গল মানে হচ্ছে তোমার চুরি ফ্যাক্টরি পাওয়া গেছে, চুরি ফ্যাক্টরি পাওয়া গেছে। কিন্তু মাথায় রাখতে হবে চুরি ফ্যাক্টরি অনেক জায়গায় পাওয়া গেছে, কালীবাঙ্গানও পাওয়া গেছে, কিন্তু চানহুদারোর মতো এত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল জোন, এত বড় একটা শিল্পক্ষেত্র কোথাও পাওয়া যায়। চানহুদারো ছিল কি সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় কি তোমার শিল্পক্ষেত্র। এই জন্য চানহুদারোকে কি বলা হয়, কে বলতে পারবে? ল্যাঙ্কাশিয়ার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ল্যাঙ্কাশিয়ার, ল্যাঙ্কাশিয়ারের নাম নিশ্চয়ই তোমরা শুনেছো। ল্যাঙ্কাশিয়ার যেটা তোমার গ্রেট ব্রিটেনে অবস্থিত, ল্যাঙ্কাশিয়ার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কেন, কোথা কাকে বলে? চানহুদারোকে। তার কারণ সবচেয়ে বড় শিল্পক্ষেত্র, সবচেয়ে বড় মানে পরপর অনেকগুলো ইন্ডাস্ট্রি, অনেকগুলো আর কি কারখানা পাওয়া গেছে কোথায়? চানহুদারোতে। এই জন্য এটাকে বলা হয় ল্যাঙ্কাশিয়ার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এই সিন্ধু সভ্যতার মানুষরা তারা যে নগর প্ল্যানিং করতো, এটা ছিল অনেকটা গ্রিড প্যাটার্ন। গ্রিড প্যাটার্ন কি জিনিস স্যার? গ্রিড প্যাটার্ন ধরো এরকম, আমি একটু এঁকে দেখাই তাহলে বুঝতে পারবে। এই হিস্ট্রি তো আঁকা হচ্ছে, হ্যাঁ কি অবস্থা। এই বাকি যারা উপস্থিত হয়েছে, যারা কোনো শব্দ করছো না, তারা বুঝতে পারছো তো? কিভাবে জানবো আমি? হ্যাঁ, সবাই আছো তো, নাকি ঠান্ডায় ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ বাকিরা স্যার, সবাই, বুঝতে পারছি। হ্যাঁ বাকিরা একটু কোঅপারেট করবে, উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো গ্রিড প্যাটার্ন কি জিনিস স্যার? গ্রিড প্যাটার্ন, গ্রিড প্যাটার্ন
গ্রিড প্যাটার্ন হচ্ছে এরকম, ধরো এই ধরো মেন রোড, ঠিক আছে, গ্রিড প্যাটার্ন এরকম বলে, মেন রোডের সাথে 90 ডিগ্রি করে ঘর বানায়। বুঝছো? এই হচ্ছে গ্রিড প্যাটার্ন। আবার এই রাস্তাটা এখানে মুড়ে যাচ্ছে, এই হচ্ছে গ্রিড প্যাটার্ন, মানে এখান থেকে একটা রাস্তা ধরো, এটা হচ্ছে গ্রিড প্যাটার্ন, মানে এটা হচ্ছে মেন রোড আর এটা হচ্ছে লেন, গলি, লেন, মানে মেন রোডের সাথে এরা 90 ডিগ্রি করে এরকম লেন বানাতো রাস্তা, এটাকে বলে গ্রিড প্যাটার্ন। ঠিক আছে, এইভাবে এরা ঘর বানাতো, মানে এইভাবে এরা রাস্তা বানাতো, মানে মেন রোডের সাথে এরকম লেন বানাতো। এবার মজার বিষয় হচ্ছে বাড়িগুলো এখানে থাকতো, এই ধরো বাড়ি, এগুলো হচ্ছে বাড়ি, এরা দোতলা বাড়ি বানাতো, এদের আবার এখানে একতলা বাড়ি পাওয়া যায়নি। ঠিক আছে, বলছি এটা। এবার মজার বিষয় হচ্ছে আমরা কি করি, আমরা যখন বাড়ি বানাই আমরা কি করি, আমাদের যে বাড়ির মেন রোডটা থাকে, এন্ট্রান্সটা থাকে কোথায় থাকে, মেন রোডের দিকে থাকে স্বাভাবিকভাবে। এদের উল্টো, এরা কি করতে, এদের যে বাড়ির দরজাটা এরা সবসময় রাখতো এইদিকে, লেনের দিকে, মানে কোথাও কোনো আর কি এরকম একটা শুধুমাত্র শহর ছিল, একটা শহর বাদ দিয়ে, সেটা আমি কি পরে বলছি, প্রত্যেকটা যে আর কি শহরগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা শহরের যে বাড়ির যে এন্ট্রেন্সটা সেটা দেখা যাচ্ছে কোথায় রয়েছে, এই লেনের দিকে, মানে লেন দিয়ে এরা যাতায়াত করতো, মেন রোডটাকে এরা ব্যবহার করতো শুধু যাতায়াতের জন্য। এইদিকে বাড়ির কোনো মুখ থাকতো না, এইদিকে এন্ট্রেন্স থাকতো না, এন্ট্রেন্সটা থাকতো সবসময় লেনের দিকে। ঠিক আছে, এটা ছিল গ্রিড প্যাটার্ন। এইভাবে যখন বাড়ি বানায়, অর্থাৎ 90 ডিগ্রিতে যখন বাড়ি বানাচ্ছে, ঠিক আছে, এইভাবে আবার যাচ্ছে, আবার এখান থেকে এরকম রাস্তা, এইভাবে এরা ঘরটা বানাতো, এটাকে বলে গ্রিড প্যাটার্ন। 90 ডিগ্রি করে লেন বানাতো এবং রাস্তা বানাতো। তো এই যে ফ্যাক্টর, এবং একমাত্র শহর ছিল লোথাল। লোথাল ছিল একমাত্র শহর যেখানে কি করেছে, লোথাল আর কি, যখন লোথালের নগর পরিকল্পনা দেখছে একমাত্র শহর দাঁড়াচ্ছে যেখানে তারা ঘরগুলো কি করেছে, এখানে মেন রাস্তার দিকে বানিয়ে দিয়েছে। বাকি যে কটা শহর পাওয়া গেছে, শহরে দেখা যাচ্ছে বাড়িগুলোর যে এন্ট্রেন্স দরজা সেটা তারা বানিয়েছে কোন দিকগুলো, তোমার ওই যে লেন গুলো রয়েছে সরু গলি সেদিকে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে লোথাল ছিল একমাত্র শহর যেখানে কি পাওয়া যাচ্ছে, মেন রোডের দিকে ঘর পাওয়া যাচ্ছে, দেখো লেখা রয়েছে এই। বোঝা গেল? হ্যাঁ এই স্যার। হচ্ছে ঠিক। এবং এরা বাড়ি বানাতো কি রকম, দেখো এরা বাড়ি বানাতো মানে এরা দু ধরনের ইট ব্যবহার করতো, একটা কি, একটা হচ্ছে ড্রাই ব্রিক্স, আরেকটা হচ্ছে বন্ড ব্রিক। ভালো করে বুঝবে, বন্ড ব্রিক, ড্রাই ব্রিক মানে এরা মাটিকে কি করতো, শুকাতো, সূর্যের আলোতে শুকিয়ে এরা কি বানাতো, এক ধরনের ইট তৈরি করতো। এই ইটের ব্যবহার এরা করতো কোথায় করতো, রোড, অর্থাৎ এরা যে রোড বানাতো সেই রোডটা তারা বানাতো ড্রাই ব্রিক্স, অর্থাৎ বা এটাকে বলা হয় সানবেকড ব্রিক, অর্থাৎ সূর্যের আলোতে শুকানো ইট, এর ব্যবহার এরা করতো রোড তৈরিতে, রাস্তা তৈরিতে। আর বার্ন ব্রিক মানে হচ্ছে তোমার আগুনে পুরানো আর কি যে ইট, তো আগুনে পুরানো যে ইট তারা এটা ব্যবহার করতো কি, বিল্ডিং ম্যাটেরিয়ালস, বাড়িঘর তৈরিতে। তাহলে বাড়িঘর তৈরিতে তারা যে ইটের ব্যবহার করতো সেটা ছিল বার্ন ব্রিক, আর রাস্তাঘাট তৈরিতে যেটা তারা ব্যবহার করতো সেটা ছিল ড্রাই ব্রিক। এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, ওকে? এবার এরা যে বাড়িগুলো বানাতো সব ছিল দোতলা, একতলা বলে কিছু নেই। মানে দোতলা মানে কিরকম, তোমরা ছোটবেলায় দেখবে ওই যে দেশলাই দিয়ে ঘর বানাতাম, আমরা ছোটবেলায় খেলতাম না দেশলাই, এরকম দেশলাই নিয়ে আসলাম, দেশলাই এরকম রেখে দিলাম, এই একটা দেশলাইয়ের বক্স ধরো রেখে দিলাম, এর উপর আরেকটা দেশলাইয়ের বক্স রেখে দিলাম, হয়ে গেল বিল্ডিং হয়ে গেল, আরেকটা দেশলাইয়ের বক্স রেখে দিলাম, এরকম। এরা ঠিক এইভাবে বানাতো, মানে এই যে দেশলাইয়ের বক্স গুলো যে বানাচ্ছ, মানে কি করতো, এদের ঘরগুলো এরকমই ছিল, মানে কোনো পিলার ছিল না, অদ্ভুত ভাবে, মানে যে কোনো বাড়ি তৈরি করতে গেলে কি করতে হয়, পিলার বানাতে হতো। এরা দোতলা ঘর বানাতো, এদের যে কটা ঘর পাওয়া গেছে সব দোতলা, কিন্তু কোনো পিলার নেই, পিলার ছাড়া ঘর বানাতো অদ্ভুত ভাবে। ঠিক আছে, যার ফলে কি হতো, পিলার না থাকার জন্য কি হতো, দোতলা ঘর বানালে কি হবে, দুর্বল হতো স্বাভাবিকভাবে। এবং মজার বিষয় হচ্ছে এদের একতলায় কি থাকতো, এন্ট্রান্স থাকতো, গেট থাকতো, আর দরজা থাকতো না কোনো, যেমন আমরা এখন বাড়িতে ঢুকে কি দরজা থাকে, দরজা বন্ধ, ওদের তো ওরকম কনসেপ্ট ছিল না। মানে এদের কিন্তু গেটে কোনো দরজা থাকতো না, দরজা এরকম কাঠের দরজা বা এরকম থাকতো না, মানে একটা এরকম খোলার মতো জায়গা থাকতো যেখান দিয়ে সব ঢুকে যেত। কিন্তু একতলায় কিন্তু কোনো কি ছিল না, জানলা ছিল না,
যা কিছু জানলা সব পাওয়া গেছে কোথায়? দোতলায়। দোতলায়, অর্থাৎ এটা মনে করা হয় যে একতলাটায় কেউ থাকতো না। একতলাটা মেইনলি তারা এন্ট্রান্সের জন্য ব্যবহার করতো, মানে দরজা এরকম খোলাই থাকতো, মানে যেমন হয় এরকম একটা এন্ট্রান্স ছিল যেখান দিয়ে যে কেউ ঢুকে যেতে পারতো। কিন্তু জানলা থাকতো কোথায়? উপরে। তার মানে এরা, এদের যে বসতি, এরা থাকতো কোথায়? ফার্স্ট ফ্লোরে। এরা আবার নিচে থাকতে পছন্দ করতো না, মানে নিচে আমরা থাকি না। কি বললাম বুঝছো? অদ্ভুত ভাবে এদের রীতি ছিল। এবং যেহেতু পিলার ছিল না, তাই এরা যে বিল্ডিং গুলো বানাতো সেগুলো শক্তপোক্ত ছিল না স্বাভাবিকভাবে, এবং পোড়া ইট দিয়ে তৈরি করতো। এবং মনে করা হয় যে কি হয়, এই সিন্ধু সভ্যতার পতনের পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে অন্যতম কি বলা হয় যে ভূমিকম্প। ভূমিকম্প দেখো এখানে লেখা রয়েছে রিজন অফ ডিস্ট্রাকশন ফর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অনেকগুলো কারণ। প্রথমত আমি আগেই বললাম এরা উন্নত মানের একটা আর কি নিকাশি ব্যবস্থা এরা করে ফেলেছিল। মানে সেই সময় দাঁড়িয়ে মাটির নিচ থেকে আর কি করেছিল ড্রেনেজ সিস্টেম, যেটা এখন অধুনা আর কি যে আধুনিক যে শহরগুলোতে রয়েছে। কলকাতা শহরে তুমি যদি আসো ড্রেন খুঁজে পাবে না, ড্রেন সব মাটির নিচ থেকে যাচ্ছে। ঠিক আছে, মাটি মানে যে মানে যে পোড়া, সরি, যে পাকা আর কি রাস্তা আছে তার নিচ থেকে কি হচ্ছে তোমার আর কি ড্রেন চলছে। তো সেরকম ব্যবস্থাপনা তারা ওখানে সেই সময় করে নিয়েছিল। মানে পাকা রাস্তা রয়েছে, পাকা রাস্তার নিচ থেকে প্রত্যেকটা বাড়িতে কি ছিল, এই ধরো বাড়ি, ভালো করে বোঝো, এই বাড়ি দোতলা বাড়ি, প্রত্যেকটা বাড়িতে কি থাকতো? প্রত্যেকটা ঘরের মধ্যে তোমার, ঘরে মানে রান্নাঘর আলাদা থাকতো এদের, রান্নাঘর আলাদা। সেই রান্নাঘরেও জলের ব্যবস্থা ছিল, জলের আর কি কানেকশন ছিল। এবং জলগুলো কি হতো আর কি, প্রত্যেকটা বাড়ি থেকে এরকম ভাবে জলগুলো বেরানো হতো, একটা ড্রেন কাটা হতো প্রত্যেকটা বাড়ি থেকে বের করে। সেই ড্রেনের যে জলটা, বাড়ির যে ড্রেনের জল, সেটা রাস্তার নিচ থেকে গিয়ে এখানে একটা মেন আর কি বড় ধরো নদী বা সমুদ্র, সেখানে গিয়ে পড়তো। অর্থাৎ প্রত্যেকটা বাড়ির থেকে আর কি নালা আর কি ছিল। প্রত্যেকটা উপরের যে ঘরগুলো ছিল সেখানে জলের ব্যবস্থা ছিল, রান্নাঘরেও জলের ব্যবস্থা ছিল। সেখান থেকে যে জলগুলো বেরিয়ে সেটা রাস্তার যে বড় যে ড্রেন রয়েছে সেখানে এসে পড়তো, এবং সেই ড্রেনটি এসে পরে কোথায় গিয়ে পড়তো? আর কোনো সমুদ্র বা বড় নদীতে এসে পড়তো। তাহলে এই ছিল ড্রেনেজ ব্যবস্থা। তাহলে এত সুন্দর ড্রেনেজ ব্যবস্থা এরা কায়েম করলেও সেগুলোকে তারা মেনটেন করতে পারেনি। যেমন ধরো কলকাতা, একটু আগে উদাহরণ দিলাম, কলকাতা দেখবে মানে এখানে আমি একটু আগে খুব সগর্বে বললাম যে এত সুন্দর আর কি ওয়াটার ম্যানেজমেন্ট, অর্থাৎ আন্ডার ওয়াটার, সরি আন্ডার আর্থ, মানে আন্ডার আর্থ তোমার চলছে, ড্রেনেজ সিস্টেম করেছে, মাটির নিচে জল মানে নিষ্কাশন জল ব্যবস্থা করেছে। কিন্তু ঘটনা হচ্ছে কলকাতায় 1 ঘন্টা বৃষ্টি হলে পুরো মানে বন্যা হয়ে যায়। তার মানে এটা কি, সুন্দর হয়তো ব্যবস্থাপনা করেছে কিন্তু সেটাকে মেনটেন করা হয় না। তাহলে এরাও কি বলা হচ্ছে, এরাও একটা সুন্দর ব্যবস্থাপনা করেছিল কিন্তু সেটাকে মেনটেন তারা করতে পারেনি। বারবার বন্যা হতো, তাহলে সেটাকে যে মেনটেন করতে হবে সেটা তারা করতে পারেনি, ব্লকেজ হয়ে যেত। এত সুন্দর ব্যবস্থাপনা কি হয় আজকে, যদি এই যে ধরো কোনো একটা ড্রেন ধরো, সেটা তোমার রোডের নিচ থেকে যাচ্ছে, সেটা যদি ব্লকেজ হয়ে যায়, সেটা যদি আটকে যায়, সেটাকে কি করতে হবে? ক্লিয়ার করতে হবে। তো সেটা যদি না করা হয় তাহলে পুরো কি হবে, পুরো একটা মানে বন্যার মতো পরিস্থিতি তৈরি হবে একটু বৃষ্টিতে, তাহলে সেটা বারবার হতো। এদেরও তাই ছিল, এরা এত সুন্দর ব্যবস্থাপনা করা সত্ত্বেও সেটাকে তারা মেনটেন করতে পারেনি। তাই যেটা তাদের প্রধান শক্তি ছিল, যেটার জন্য তারা পৃথিবী বিখ্যাত হয়েছিল, সেটাই তাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এই উন্নত মানের ড্রেনেজ ব্যবস্থা বা এই নিষ্কাশন ব্যবস্থায় পরবর্তীকালে তাদের বিপদ ডেকে এনেছিল। ঠিক আছে, এছাড়া দেখো অনেকগুলো আর কি ন্যাচারাল কজ ছিল, যেমন বারবার ফ্ল্যাট হতো, আর্থকোয়েক দেখো লেখা রয়েছে, আর্থকোয়েক, হয়তো আর্থকোয়েক হয়েছিল, বারবার আর্থকোয়েক হতো। এবার এরা এরা যে বিল্ডিং গুলো বানাতো সেগুলো তো দুর্বল ছিল, তাহলে একটুখানি ভূমিকম্প হলেই পুরো সব চুরমুর করে পড়ে যেত। স্বাভাবিকভাবে মানুষের অনেক এরকম ভাবে হয়তো মৃত্যু হয়েছে। অনেকগুলো কারণ আছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা ধরা হয় সেটা হচ্ছে কি, আর্যদের আক্রমণ। দেখো লেখা রয়েছে ফরেন ইনভেশন, আর্যদের আক্রমণ। ঠিক আছে, এক ধরনের বিশেষ আর কি হাতুড়ি পাওয়া গেছে, যেটা আমি একটু আগেই বললাম যে ওই যে মহেঞ্জোদারোতে যে ডেড বডিজ গুলো পাওয়া গেছে, সেখানে তাদের মাথার খুলির পেছনে একটা বিশাল ভারী আর কি যন্ত্রের আর কি পাওয়া গেছে, আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাহলে মনে করা হয় যে আর্যরা যখন এসেছিল তারা ভারী অস্ত্র নিয়ে এসেছিল, এবং এখানকার যারা মানুষ তারা ওই মানে তামা ব্রোঞ্জের যুগের যে হাতিয়ার, বা এখানকার যারা দ্রাবিডিয়ান সম্প্রদায়ের মানুষ ছিল, এখানকার যে সিন্ধু সভ্যতার মানুষ, তারা মূলত ছিল দ্রাবিডীয় গোষ্ঠী, দ্রাবিডিয়ান। সিন্ধু সভ্যতার মানুষরা ছিল মূলত দ্রাবিডিয়ান, দ্রাবিডীয় গোষ্ঠীর মানুষ। এই দ্রাবিডীয় গোষ্ঠীর মানুষরা কিরকম হয়, এদের হাইট 5-6 এর মতো হয়, গায়ের রং কালো হয়, মাথা চুল কোকড়ানো হয়। এদের তুমি যদি সাউথ ইন্ডিয়া বা শ্রীলঙ্কা যদি পাও, এই টাইপের লোক পাবে, দ্রাবিডিয়ান কমিউনিটি। তাহলে এখানকার যারা দ্রাবিডিয়ান কমিউনিটির যে মানুষরা ছিল, তারা যখন আর্যরা আসলো, আর্যরা বিশালকায় 6-7 মানে 6-2 হাইট, তাদের বিশাল, তাদের শক্তি, এবং তারা ঘোড়ার ব্যবহার জানতো। এই সিন্ধু সভ্যতার মানুষরা তারা ঘোড়ার ব্যবহার জানতো না। তো স্বাভাবিকভাবে যখন আর্যরা আসলো, তাদের সাথে এখানকার যারা দ্রাবিডীয় সম্প্রদায়ের মানুষরা ছিল তারা পেরে উঠলো না, এবং সেই যুদ্ধেতে তারা পরাজিত হলো। ঠিক আছে, এইভাবে বলা হয়
সিন্ধু সভ্যতার পতন ঘটেছে। ঠিক আছে, বোঝা গেল? বলো। হ্যাঁ স্যার। স্যার বলছি দ্রাবিড়ীয়দের উচ্চতা কত বললেন? প্রায় 5-6 এর মতো। আচ্ছা স্যার, 5-6, ঠিক আছে। ঠিক আছে, এই আর লাগবে না, এমনি বললাম 5-6। এদের এদের মূলত তুমি কোথায় পাবে? সাউথ ইন্ডিয়া পাবে, এখনো আছে। সাউথ ইন্ডিয়া, শ্রীলঙ্কা গেলে যেসব আর কি এই সম্প্রদায়ের মানুষ পাওয়া যায়, এরা হচ্ছে দ্রাবিডিয়ান সম্প্রদায়। এই দ্রাবিডিয়ান সম্প্রদায়ের মানুষরা হচ্ছে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীন জনজাতির মানুষ। এবং এই দ্রাবিডিয়ান ভাষা যেটা, এই সিন্ধু সভ্যতার মানুষরা তারা যে ভাষা বলতো সেটা হচ্ছে দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ। এই দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ থেকে কিন্তু পরবর্তীকালে এর সবচেয়ে পুরনো ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল। এটাকেই ভেঙে তামিল থেকেই তেলেগু, মালায়ালাম এগুলো এসছে। তাহলে এই দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ সবচেয়ে পুরনো, এর পরীক্ষায় দেয় সবচেয়ে পুরনো জনজাতির নাম ভারতীয় উপমহাদেশে, সেটা হচ্ছে দ্রাবিড়ীয় জাতি, দ্রাবিড়ীয় জনজাতি। এবং তাদের যে বলা ভাষা সেটা হচ্ছে তামিল ভাষা। তামিল হচ্ছে সবচেয়ে পুরনো দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ। পরবর্তীকালে এটাই কিন্তু পরবর্তীকালে বিকশিত হয়ে ওই তেলেগু, মালায়ালাম এসব ভাষাগুলো এসেছে। বুঝেছো? তাই এই হচ্ছে সিন্ধু সভ্যতা এবং সিন্ধু সভ্যতার আর কি কিছু অংশ। যদিও এটা একটা বৃহত্তর চ্যাপ্টার। নেক্সট দিন আমরা যেটা করবো, এটা ক্লিয়ার হয়েছে আগে বলো, যতটা আমি পড়ালাম? হ্যাঁ স্যার। বাকিরা? হ্যাঁ স্যার। ভেরি গুড। এটা একটা লং চ্যাপ্টার, ঠিক আছে? এটাকে তোমরা যতটা আমি পড়ালাম সেই জায়গাটা ফোকাস করো। মূলত যে টাউন প্ল্যানিং যে জায়গাটা ছিল সেটাকে ভালো করে করবে। এবার এর যে রিলিজিয়াস যে লাইফটা ছিল এবং সোশ্যাল লাইফ যেটা ছিল সেটা আমি তুলে রাখলাম। তুলে রাখার কারণটা কি, এর পরের দিন আমরা যখন পড়বো আরিয়ান যে ইনভেশন হবে, অর্থাৎ বৈদিক সিভিলাইজেশন পড়বো। তো বৈদিক সিভিলাইজেশন আমরা যখন পড়বো তখন অটোমেটিক্যালি আমরা সিন্ধু সভ্যতার যে সমাজ ব্যবস্থা ছিল এবং আর্যদের যে সমাজ ব্যবস্থা ছিল, সিন্ধু সভ্যতার মানুষদের যে ধর্মীয় জীবন ছিল এবং আর্যদের পরবর্তীকালে বৈদিক পিরিয়ডের যে তাদের ধর্মীয় জীবন কি ছিল, পুরোটা আমরা দেখবে একটা আলোচনা করে, তুলনামূলক আলোচনা করে নেব। তাহলে জিনিসটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এইটা আমরা বৈদিক পিরিয়ড যখন পড়বো তখন একটা আলোচনার জায়গা আমরা তৈরি করব এবং একটা তুলনামূলক আলোচনা করার মাধ্যমে কমপ্লিট করব। আপাতত তোমাদের ফোকাসটা থাকবে এই যে আমরা লেসনটা করলাম, মানে এই যে ধরো টাউন প্ল্যানিং থেকে শুরু করে এই যে কোথায় কি কি পাওয়া যাচ্ছে, হরপ্পাতে এত কিছু পাওয়া যাচ্ছে। দেখো লেখা রয়েছে এই যে হরপ্পা, দেখো কি পাওয়া যাচ্ছে এখানে, এটা পরীক্ষায় দেয় যে ভার্জিন গডেস। দেখো ভার্জিন গডেসেস মানে একটা কুমারী আর কি মেয়ের ছবি পাওয়া গেছে, দেখে মনে হচ্ছে একটা কুমারী মেয়ে। তার মানে এরা কুমারী পুজো করতো, ধরে নেওয়া হয় কুমারী পুজো। অর্থাৎ এই যে সিন্ধু সভ্যতার মানুষরা এরা কি ছিল, এরা খুব পবিত্র টাইপের ছিল। দেখো এখানে একটু জাস্ট বলে রাখ, সিন্ধু সভ্যতার মানুষরা দেখো এই যে রিলিজিয়াস লাইফ একদম, দেখো এরা কি করতো, নেচারকে পুজো করতো, প্রকৃতিকে পুজো করতো মাতৃরূপে, যে মাদার গডেসেস দেখো লেখা রয়েছে। অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষরা তারা নারী পুজো করতো, নারী শক্তিকে তারা পুজো করতো এবং প্রকৃতি তারা পুজো করতো, প্রকৃতিকে তারা প্রধান শক্তি মনে করতো এবং প্রকৃতিকে মাতৃরূপে তারা বন্দনা করতো। ঠিক আছে? তাহলে এখানে দেখো কুমারী মেয়ের একটা ছবি পাওয়া গেছে, মানে পাওয়া গেছে, তোমার প্রতিকৃতি পাওয়া গেছে। তার মানে মনে করা হয় যে কুমারী পুজো করা হতো, নারী শক্তিকে পুজো করা হতো। এবং অদ্ভুতভাবে এই যে তোমাদের একটু বললাম একটু আগে যে এরা সিল ব্যবহার করতো, এরকম একটা সিল পাওয়া গেছে কোথায়, হারাপ্পা। হারাপ্পাতে একটা সিল পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে একজন যোগী পুরুষ বসে আছে। মানে সিলটা যখন অবজার্ভ করছে দেখছি একজন যোগী পুরুষ, একজন বড় বড় চুল আছে, দাঁড়িয়ালা একজন মানুষ, সে ধ্যানে বসে আছে এবং তার আশেপাশে দেখো টোটাল মানে কয়েকজন পশু রয়েছে। কি কি পশু? এলিফ্যান্ট, টাইগার, রাইনোসর, বাফেলো, ডিয়ার। এটা কিসে পাওয়া যাচ্ছে? সিল। সিল মানে মেসোপটেমিয়া যে মানে মানে মেসোপটেমিয়ার একটা সিলে পাওয়া গেছে এরকম। আর বেশিরভাগ এই টাইপের আর কি সিল পাওয়া গেছে কোথায়? হারাপ্পা। হারাপ্পাতে এরকম অনেক সিল পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে সেই সিলের মধ্যে একটা ছবি আঁকা রয়েছে, ছবি খোদাই করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একজন যোগী ব্যক্তি, সে ধ্যানে বসে আছে, তার বড় বড় চুল এবং দাড়ি, এবং তার আশেপাশে কি রয়েছে, এই আর কি পশুগুলো রয়েছে, এলিফ্যান্ট, টাইগার, রাইনোসর, বাফেলো এবং দুটো ডেয়ার, 2 ডিয়ার্স। মানে তুমি যদি সংখ্যা হিসাবে দেখো তাহলে 6টা, 1 2 3 4 5 6, 6টা, দুটো ডিয়ার। আর রকমের ভ্যারাইটি ছিল অ্যানিমেল? 5টা, এলিফ্যান্ট, টাইগার, রাইনোসর, বাফেলো, ডিয়ার। এবং সেই ব্যক্তিটি ধ্যান করছে। এবার এরকম আর কি প্রতিকৃত বা ছবি আমাদের কখন আসে মাথায়? যখন আমরা লর্ড শিবার কথা বলি। মনে করে দেখো আমাদের যে হিন্দু মাইথোলজি রয়েছে সেখানে কি বলা হয়, লর্ড শিবা অর্থাৎ শিব তিনি হচ্ছেন পশুদের দেবতা এবং তিনি ধ্যানী, মানে তাকে আমরা ওই যোগী মানে হিসাবে, যোগী অবতার হিসাবে দেখি। তাহলে মনে করা হয় যে এই যে প্রতিকৃতটা আমরা দেখছি এটা হচ্ছে আসলে পশুপতি মহাদেব, দেখো লেখা রয়েছে। এবং প্রোটো শিবা তাকে বলা হয়। প্রোটো মানে আদি শিব, আদি শিব। ঐতিহাসিকরা বলছে তার মানে এই সভ্যতার মানুষরা তারা হয়তো শিবের আরাধনা করত এবং শিব আর কি লর্ড শিবা, সেও কিন্তু তার পুজো সেই সময় করা হতো। এই যে মানে যে প্রতিকৃতটা শিলে পাওয়া যাচ্ছে সেটা তারই নিদর্শন।
সেই যোগী ব্যক্তিটিকে কি বলা হয়েছে? পশুপতি মহাদেব বা প্রোটো শিবা বলা হয়েছে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে ব্যাপার। এদের যে রিলিজিয়াস লাইফ ছিল খুবই সোজা ছিল। এরা মন্দির তৈরি করেনি। এরা মানে ওই কাউকে অর্পণ করা, মানে পুজো করলে ব্রাহ্মণদের অর্পণ করা, এরকম না। সমাজে যারা পুজো করতো, পুরোহিত সম্প্রদায়, আগেই বলেছি, তারা সবচেয়ে সম্মানীয় ব্যক্তি ছিল। কিন্তু যদি কখনো প্রশ্ন করে যে সিন্ধু সভ্যতায় মূলত কোন শ্রেণীর মানুষ তারা এটাকে পরিচালনা করতো, তাহলে উত্তরটা হবে কিন্তু কি, সেটা হচ্ছে ট্রেডার্স, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য করত। অর্থাৎ সিন্ধু সভ্যতার সবচেয়ে সম্মানীয় সম্প্রদায় ছিল যারা প্রিস্ট। তারা মূলত পুজো পাঠই করতো, আর কিছু করতো না। কিন্তু এই যে সিন্ধু সভ্যতা, সেটা পরিচালিত হতো কোন সম্প্রদায়ের দ্বারা? সেটা হচ্ছে ট্রেডার্স, বা যারা ব্যবসা বাণিজ্য করতো। তার মানে এদের প্রধান পেশা কি ছিল? ব্যবসা বাণিজ্য। কৃষিকাজ এরা করতো, কিন্তু কৃষিকাজ জানতো, নাহলে খাবে কি? এদের প্রধান খাবার ছিল জব অ্যান্ড বার্লি, মানে হুইট অ্যান্ড বার্লি। সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাবার ছিল হুইট অ্যান্ড বার্লি। তা সেগুলো তো চাষ করতে হবে, ডেফিনেটলি এরা চাষ করতো। কিন্তু এগ্রিকালচারে বা চাষে এরা খুব একটা উন্নত হতে পারেনি। তার কারণ এরা লোহার ব্যবহার জানতো না। এরা ওই তামা ব্রোঞ্জের যে হালকা হালকা যে তোমার যে যন্ত্রাদি থাকে, সেগুলো দিয়ে তারা চাষাবাদ করতো। তাহলে চাষাবাদে কিন্তু এরা খুব একটা উন্নত হতে পারেনি। অন্যদিকে এরা কি করতো? এরা মূলত এদের প্রধান যে পেশা ছিল সেটা ছিল ট্রেডিং, এবং মূলত এই যে বণিক সম্প্রদায় যারা ছিল, তাদের দ্বারাই কিন্তু এই সমাজ ব্যবস্থা পরিচালিত হতো। ঠিক আছে? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এবং এই সিন্ধু সভ্যতার মানুষরা তারা কিন্তু সবকিছুর মধ্যে কি পেত? ভগবানকে দেখতে পেত। এই জন্য এরা কিন্তু সবকিছুর কি করতো? আরাধনা করতো। মানে এরা যেমন কি করতো? এরা যেমন ওই ঠাকুর পুজো করতো, মানে গাছকে পুজো করতো। এরা সবকিছু, মানে যেটা আমাদের ওই হিন্দু ধর্মে বলা হয়, আমরা যখন কাউকে দেখি কি করি? নমস্কার করি। কেন করি? তার কারণ এটা আমাদের কালচার বলি। কিন্তু আদতের পেছনের ফিলোসফিটা কি? যে হিন্দু সাহিত্য, হিন্দু ধর্ম ব্যবস্থায় মনে করা হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে কি রয়েছে? প্রত্যেকটা বস্তুর মধ্যে কি আছে? জান আছে, মানে প্রাণ আছে। তাহলে এই যে কনসেপ্ট, এরা কিন্তু এটাকে মানতো। এরা কিন্তু সবকিছুকে পুজো করতো। এরা যেমন পাথর পুজো করছে, লিঙ্গ পাওয়া গেছে, যেটা শিবলিঙ্গ আমরা বলি, সেই লিঙ্গ পুজো ওরা করতো, সেটা পাওয়া গেছে। এরা পাথরকে পুজো করছে, মানে পাথরের প্রতীকী বানিয়ে পুজো করছে। তাহলে এরাও কিন্তু আবার এরা কি করতো? সেই সময় সবচেয়ে যে পশুকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হতো, সেটা ছিল ষাঁড়। মাথায় রাখবে। বৈদিক সভ্যতায় আমরা দেখবো সবচেয়ে গুরুত্ব পাবে গরু। এগুলো কিন্তু নেক্সট দিন আমি আলোচনা করবো। বৈদিক সভ্যতায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হবে কোন পশুকে? গরুকে। গরুর গুরুত্ব তারা বুঝে যাবে। আর সিন্ধু সভ্যতার মানুষরা তারা কিন্তু সবচেয়ে গুরুত্ব দিত কাকে? ষাঁড়। ইভেন সিন্ধু সভ্যতার মানুষরা তারা যে গাড়ি ব্যবহার করতো, সেখানে ষাঁড়ের ব্যবহার করতো। মানে ষাঁড় দুটোকে বলদকে লাগিয়ে দিত, আর পেছনে আরাম করে চলে যেত। বলদের গাড়ি ব্যবহার হতো। আর এটাই যখন তোমার বৈদিক পিরিয়ডে চলে আসবে, তখন তারা প্রথমে তারা গরুর গাড়ি ব্যবহার করবে। গরুর ব্যবহার তারা জেনে যাবে। তারপর তারা ঘোড়ার ব্যবহার শিখে যাবে। তারপর তারা বৈদিক সভ্যতায় কি করবে? তারা ঘোড়ার ব্যবহার করবে। তাহলে এই যে পার্থক্যগুলো, সমাজ ব্যবস্থা এবং এই যে পার্থক্যগুলো, এগুলো আমরা মজা করে নেক্সট দিন আলোচনা করব। আপাতত তোমাদের এই যে লেসনটা হলো একটা হিউজ লেসন। এটাকে তোমরা যতটা পারবে এগিয়ে রাখো। আর নেক্সট দিন যখন জয়েন করবে, তখন যে জায়গাটা সমস্যা আছে আগে বলবে, আমি একটু আলোচনা করে তারপর আমরা তুলনামূলক আলোচনা এগিয়ে যাব। ওকে? বোঝা গেছে? বলো, একটু জানাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো তাহলে, ভালো থেকো সবাই। ওকে, পড়ে নাও, তারপর আমরা এই নিয়ে পরে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ। গুড নাইট এভরিওয়ান। গুড নাইট স্যার। গুড নাইট স্যার। গুড নাইট।